ভেনাসের এল্ডো রাজ্যে এক মহাকালান্তক দিন। দেবতা আব্রাহার তার রহস্যময় বই থেকে এমন এক কাহিনী উন্মোচন করলেন যা শুনে রাজা ড্রাকুনিস হতবাক হয়ে গেলেন। এই কাহিনী শুধু একটা প্রাচীন প্রেমের গল্প নয়, এটা ভেনাসের ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়, যেখানে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা এবং আত্মত্যাগ এক সূত্রে গাঁথা। প্রায় 100 বছর পূর্বে ফ্লোরাক্সিয়া রাজ্য একসময় ভেনাসের সবচেয়ে সমৃদ্ধ এবং শক্তিশালী রাজ্যগুলোর একটি ছিল। সেই রাজ্যের সেনাপতি ছিল সবুজ ড্রাগন জাইরন ড্রাগভাল, যার সাহস, শক্তি আর বুদ্ধিমত্তা ফ্লোরাক্সিয়াকে বারবার শত্রুর হাত থেকে রক্ষা করেছিল। ফ্লোরাক্সিয়ার রাজকুমারী বাদামি ড্রাগন কায়রা ফ্লোরিস ছিলেন রাজ্যের সৌন্দর্য আর মেধার প্রতীক। তার কোমল হৃদয় আর দুর্নিবার আকর্ষণ জাইরেনের প্রতি গভীর ভালোবাসা তৈরি করে। জাইরেন কায়রাকে আদর করে ডাকত অ্যালিজিয়া, যা তার ভালোবাসার প্রতীক হয়ে উঠেছিল। তাদের প্রেমের কথা জানার পর ফ্লোরাক্সিয়ার রাজা থালডান ফ্লোরিস কায়রার বাবা প্রথমে এই সম্পর্ক মেনে নিতে অস্বীকার করেন। রাজকুমারীর ভবিষ্যৎ তিনি অন্যভাবে পরিকল্পনা করেছিলেন, কিন্তু কায়রার অটল ভালোবাসা আর জাইরনের প্রতি তার আত্মনিবেদন দেখে থালডান একসময় এই সম্পর্কের প্রতি নমনীয় হন। তবে কায়রার ভাই আরডান ফ্লোরিস এই সম্পর্ক কোনোভাবেই মেনে নিতে পারেননি, কারণ তার ঘনিষ্ঠ বন্ধু কালো ড্রাগন, যে কিনা পাশের রাজ্যের রাজকুমার থেরন সোলারিয়াস, কায়রাকে ভালোবাসত আর তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চেয়েছিল। কায়রার বাবার সম্মতি একপাশে থাকলেও আরডান আর থেরন মিলে এক চূড়ান্ত ষড়যন্ত্র তৈরি করে জাইরনকে হত্যা করার জন্য। কায়রা যখন জানতে পারে তার ভাই আর থেরনের এই ষড়যন্ত্রের কথা, তখন সে চুপ থাকতে পারে না। নিজের ভালোবাসাকে রক্ষা করার জন্য সে জাইরনকে সতর্ক করে, কিন্তু জাইরন ভালোবাসার প্রতি তার দায়িত্ববোধের কারণে কায়রাকে রাজ্য ছেড়ে পালাতে বাধ্য করতে চায়নি। একদিন কায়রা নিজের জীবনে ঝুঁকি নিয়ে জাইরনের পাশে দাঁড়ায়, যখন আরডান আর থেরনের বাহিনী তাদের আক্রমণ করে। এক ভয়ানক যুদ্ধে জাইরন একা পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে কায়রাকে রক্ষা করার জন্য। কিন্তু কায়রা যখন তার ভাইয়ের বন্ধু থেরনের তরবারির আঘাত থেকে জাইরনকে বাঁচাতে যায়, তখন সে নিজেই প্রাণ হারায়। কায়রার মৃত্যুতে জাইরনের হৃদয় ভেঙে যায়। কায়রার মৃত্যু দেখে জাইরন ভয়ঙ্কর রূপ ধারণ করে। তার শক্তি এতটাই প্রবল হয়ে ওঠে যে সে রাজকুমার থেরনকে হত্যা করে আর তারপরে আরডানের জীবনও শেষ করে দেয়। কিন্তু কায়রার মৃত্যুতে জাইরনের জীবন শূন্য হয়ে যায়। তার কাছে এই মহাবিশ্বের আর কিছুই অর্থপূর্ণ মনে হয় না। সে নিজেকে ধ্বংস করার সিদ্ধান্ত নেয়, কারণ কায়রা ছাড়া তার অস্তিত্ব মূল্যহীন। ফ্লোরাক্সিয়ার ইতিহাসে কায়রা এবং জাইরনের এই আত্মত্যাগের গল্প লেখা হয়। তাদের ভালোবাসা ভেনাসের মহাকাব্যের অংশ হয়ে ওঠে। দেবতা আব্রাহার সেই সময় এই বইয়ে উল্লেখ করেন, এই দুই আত্মা একদিন আবার জন্ম নেবে, তবে তারা ড্রাগন রূপে জন্মাবে কিনা তা বলা সম্ভব নয়। তাদের ভালোবাসা এমন এক শক্তি যা সময় আর জন্মের বাধা পেরিয়ে চিরন্তন হয়ে থাকবে। এই কাহিনী শুনে রাজা ড্রাকুনিস স্তব্ধ হয়ে যান। তিনি আব্রাহারের দিকে তাকিয়ে বলেন, তাহলে কি আমরা তাদের নতুন জন্মের সাক্ষী হতে চলেছি? আব্রাহার মৃদু হাসেন এবং বলেন, রাজা ড্রাকুনিস, প্রকৃতি এবং মহাকালের নিয়ম বড়ই রহস্যময়। যা ঘটেছে তা আবার ঘটবে। তাদের প্রেমেই ব্রহ্মাণ্ডের শক্তি দিয়ে বাঁচবে এবং তারা ফিরে এসেছে। ড্রাকুনিস গভীর চিন্তায় ডুবে যান। তিনি বুঝতে পারেন এই কাহিনী শুধু অতীতের নয়, এটি ভবিষ্যতের একটি বার্তা। ভালোবাসা এমন এক শক্তি যা সমস্ত প্রতিকূলতাকে জয় করতে পারে। ড্রাকুনিসের সভা তখন গভীর স্তব্ধতায় ভরে উঠেছিল। দেবতা আব্রাহার কণ্ঠে এক অপার গম্ভীরতা নিয়ে বললেন, আজকে তোমার সাথে এই বিশেষ কারণেই আমি দেখা করতে এসেছি। আজকে এমন কিছু বলবো যা তোমাকে স্তব্ধ করে দিতে বাধ্য হবে। জাইরন আবার জন্ম নিয়েছে। সে আর কেউ নয়, সে তোমার পুত্র জ্যাসপার। তবে এখনও কায়রার জন্মস্থান পুরোপুরি স্পষ্ট নয়, কারণ তখন ভবিতব্য লেখা ছিল জাইরন ড্রাগন রূপেই জন্মাবে। তবে কায়রা কোন রূপে জন্মাবে তা নিশ্চিত করা হয়নি।
কায়রা যে রূপেই জন্মাক একদিন সে ড্রাগনে রূপান্তরিত হবে। সেই সময় জাইরন এবং কায়রার মিলন সম্পূর্ণ হবে এবং তাদের বিয়ে হবে। তবে তার আগে ইতিহাসের পুনরাবৃত্তি আবার ঘটতে পারে, কারণ থেরোনও জন্মগ্রহণ করবে। তবে সে কোন রূপে আর কোথায় জন্মাবে তা নিশ্চিত না এই মুহূর্তে। এই কারণেই ভেনাস প্রিন্স জ্যাসপারের জীবনে এখন বিপদের ছায়া নেমে এসেছে। ড্রাকোনিস হতবাক হয়ে দেবতার দিকে তাকালেন। কিছুক্ষণ কথা বলতে পারলেন না। তার মস্তিষ্কে যেন হাজারো চিন্তার ঝড় বয়ে যাচ্ছে। অবশেষে তিনি জিজ্ঞাসা করলেন, তাহলে ফিওনা, সে কি কায়রা? ড্রাকোনিসের মন ফিরে গেল শতাব্দী প্রাচীন সেই সময়ে, যেখানে জাইরন আর কায়রার প্রেমের কাহিনী এক রক্তাক্ত অধ্যায়ে শেষ হয়েছিল। নিজের সন্তান জ্যাসপারের ভবিষ্যতের কথা ভেবে তার মন ভয়ে শিউরে উঠল। সে জানত ফিওনার সাথে জ্যাসপারের সম্পর্ক সহজ হবে না। তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে, কিন্তু তাদের মিলন যেন এক অভিশপ্ত ভবিষ্যতের সেতু হয়ে উঠছে। ড্রাকোনিস বললেন, তাহলে যদি ইতিহাস পুনরাবৃত্তি হয়, আমার ছেলে কি একই পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে? দেবতা আব্রাহার শান্তভাবে উত্তর দিলেন, তাদের ভালোবাসা ব্রহ্মাণ্ডের শৃঙ্খলকে অতিক্রম করেছে। তাদের প্রেম এক অভিশাপের মতো, যা বারবার ফিরে আসে, আবার আলোর মতো সব কিছুকে ছাপিয়ে যায়। কিন্তু মনে রেখো, তারা কেবল তখনই সত্যিকার অর্থে একত্রিত হবে যখন তারা নিজেদের সীমাবদ্ধতা এবং পূর্বের ভুলগুলোকে অতিক্রম করতে পারবে। ড্রাকোনিস বুঝতে পারলেন জ্যাসপারের জন্য একটা বড় বিপদ অপেক্ষা করছে। তবে ফিওনা যদি কায়রার পুনর্জন্ম হয়, তবে তাদের মিলন কেবল তাদের ব্যক্তিগত বিষয় নয়, পুরো ভেনাসের ভবিষ্যতের উপর নির্ভর করছে। তিনি দেবতার দিকে তাকিয়ে বললেন, আমার ছেলেকে রক্ষা করার উপায় কি দেবতা? আমি কি ইতিহাসকে আরেকবার রক্তাক্ত হতে দেব? দেবতা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তাদের ভালোবাসাকে রক্ষা করতে চাইলে তোমাকে সতর্ক থাকতে হবে। তবে মনে রেখো, অতীতের ঘটনাগুলো কেবল সতর্কতার বার্তা, ভবিষ্যৎ তাদের উপর নির্ভর করছে। ফিওনাকে চিনতে দাও তার প্রকৃত পরিচয়, এবং জ্যাসপারকে নিজের পথ খুঁজে পেতে সাহায্য করো। শুধু ভালোবাসা নয়, তাদের শত্রুদের চক্রান্ত তাদের থামাতে চাইবে। ড্রাকোনিস প্রতিজ্ঞা করলেন তিনি তার ছেলেকে রক্ষা করবেন এবং এই অভিশপ্ত ইতিহাসের পুনরাবৃত্তি ঠেকাবেন। তবে তার মন একটাই প্রশ্নে ভারাক্রান্ত রইল, কায়রা যদি সত্যি ফিওনার রূপে ফিরে এসে থাকে, তবে কিভাবে তার জীবনের গল্প নতুন মোড় নেবে? ড্রাকোনিসের মনে গভীর উদ্বেগ আর দুশ্চিন্তা ঘনিয়ে আসলো। দেবতার কথাগুলো তার হৃদয় ভেঙে দিচ্ছিল, কিন্তু তিনি জানতেন দেবতা আব্রাহারের ভবিষ্যৎবাণী কখনোই মিথ্যে হয় না। ড্রাকোনিস জিজ্ঞাসা করলেন, তাহলে আমাকে কি করতে হবে? আমার ছেলেকে কিভাবে অভিশপ্ত ভালোবাসা থেকে দূরে রাখব? দেবতা আব্রাহার দৃঢ়কণ্ঠে বললেন, তোমার ছেলেকে ফিওনার কাছ থেকে দূরে সরিয়ে দিতে হবে, তবে এমনভাবে যাতে সে নিজেই বুঝতে পারে যে এই সম্পর্ক তার জন্য ক্ষতিকর। সরাসরি হস্তক্ষেপ করলে সে তোমার শত্রু হয়ে উঠতে পারে। তাই তোমাকে এমন পরিকল্পনা করতে হবে যা তাকে ফিওনাকে ছেড়ে দিতে বাধ্য করবে। দেবতা ড্রাকোনিসকে একটা গোপন পরিকল্পনার কথা জানালেন, যা তাদের দুজনের হৃদয়কে বিদীর্ণ করেছিল। তিনি বললেন, জ্যাসপারকে পৃথিবীতে পাঠানো তোমার ভুল ছিল না, কিন্তু এখন তার নিরাপত্তা ভেনাসের জন্য গুরুত্বপূর্ণ। মানবীর সাথে তার সম্পর্ক যদি আরও গভীর হয়, তাহলে তা শুধু ভেনাসের রাজ্য নয়, তার নিজের জীবনকেও ধ্বংস করবে। মানব মেয়ে কখনোই ড্রাগনের সন্তান ধারণ করতে পারবে না। এটা করলে শুধুই মৃত্যু আসবে তার জন্য এবং মানবীর জন্য। এই ভবিষ্যৎ এড়ানোর একমাত্র উপায় হলো তাদেরকে আলাদা করা। ড্রাকোনিসের কণ্ঠ কাঁপল। কিন্তু কায়রা যদি সত্যি তার পুনর্জন্মে ফিরে আসে এবং ফিওনার রূপে উপস্থিত হয়, তাহলে তাদের ভাগ্য কি আগে থেকে নির্ধারিত নয়? দেবতা, আমাকে দয়া করে বলুন, আমি কিভাবে আমার ছেলের হৃদয়কে ভেঙে দিয়ে তাকে রক্ষা করব? দেবতা আব্রাহার শান্তভাবে বললেন, তোমাকে এমন কিছু করতে হবে যাতে সে নিজেই ফিওনাকে ত্যাগ করতে বাধ্য হয়।
তাকে এমন পরিস্থিতিতে ফেলে দাও যেখানে সে বুঝবে এই সম্পর্ক শুধু তার নয়, তার প্রিয়জনদের জীবনের জন্য ধ্বংসাত্মক। একবার সে নিজের ইচ্ছায় সম্পর্ক ভেঙে ফেললে ভবিষ্যৎ আর অভিশাপ দুটোই এড়ানো সম্ভব। ড্রাকোনিসের ভারী হৃদয়ে দেবতার কথা মেনে নিল, তবে তিনি জানতেন এটি সহজ হবে না। তিনি নিজের ছেলেকে ভালোবাসেন, কিন্তু তিনি ভেনাসের রাজ্যের রক্ষকও। তিনি ধীরে ধীরে বললেন, আমি দেবতার নির্দেশ পালন করব, কিন্তু এর জন্য আমাকে যা করতে হবে তা আমার আত্মাকে চিরকাল পোড়াবে। আমার ছেলের হৃদয় ভেঙে দিতে হবে, আর আমাকে তার শত্রুতে পরিণত হতে হবে। দেবতা হেসে বললেন, তোমাকে শত্রু হতে হবে না, তোমাকে শুধু এমন একটা পথ তৈরি করতে হবে যেখানে জ্যাসপার নিজের বুদ্ধিতে বুঝতে পারবে তার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত কী। তাকে ভেনাসে ফিরতে দাও আর আমাদের রাজ্যের ভবিষ্যৎ রক্ষা করো। ড্রাকোনিস স্থির মনোযোগ দিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছালেন। তিনি ফিওনার এবং জ্যাসপারের সম্পর্ককে এমন এক দ্বন্দ্বের দিকে ঠেলে দেবেন যেখানে তারা নিজেরাই একে অপরকে ত্যাগ করতে বাধ্য হবে। তবে তার মন এই প্রশ্নে বিদ্ধ হতে লাগলো, আমি কি ইতিহাসের পুনরাবৃত্তি সত্যি ঠেকাতে পারবো, নাকি আমার পুত্র জ্যাসপার এবং তার ভালোবাসা ফিওনা আগের জন্মের মতোই অভিশপ্ত পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। মাউন্টেন গ্লাস হাউজের স্বচ্ছ দেয়াল দিয়ে পাহাড়ের গা বেয়ে নামা ঝর্ণার স্নিগ্ধ শব্দ শোনা যাচ্ছিল। ফিওনার অ্যাকোয়ারা সোফায় বসে হাসি ঠাট্টায় মগ্ন ছিল। ফিওনার চুলে আলতো করে ব্রাশ চালাচ্ছিল অ্যাকোয়ারা, আর তাদের কথার মাঝেই উঠে আসছিল পৃথিবী আর ভেনাসের জীবনযাত্রার তুলনা। তুমি বলছিলে ভেনাসে এত উজ্জ্বল আলো থাকে যে রাতের তারার আলো ম্লান মনে হয়। পৃথিবীতে কিন্তু রাতের আকাশ তারাময় হলে বেশ রোমাঞ্চকর লাগে, ফিওনা বলল। অ্যাকোয়ারা হেসে বলল, তোমরা মানুষেরা কিভাবে এত সামান্য বিষয়ে এত আনন্দ পেতে পারো? তারারা তো শুধু আকাশের আলো, আর কিছুই না ফিওনা। ফিওনা ঠোঁট বাঁকিয়ে বলল, এই জন্যই আমরা মানুষ আর তোমরা ড্রাগন, আমাদের অনুভূতিগুলো একটু বেশি সূক্ষ্ম। তাদের হাসি ঠাট্টার মাঝেই দরজার বাইরে থেকে একটা গম্ভীর কণ্ঠ শোনা গেল। আড্ডা জমে গেছে মনে হচ্ছে, আমার জন্য কোনো জায়গা আছে? ফিওনার অ্যাকোয়ারা ঘুরে তাকিয়ে দেখে অ্যাথিরিয়ন দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার লম্বা মজবুত গঠন আর চওড়া হাসি তার ব্যক্তিত্বে এক অদ্ভুত দৃঢ়তা যোগ করেছিল। রিওন, ফিওনা উচ্ছ্বসিত স্বরে বলল, তুমি তো মনে হচ্ছিল ভেনাসে আছো, এখানে কিভাবে? অ্যাথিরিয়ন ভেতরে ঢুকে বলল, আমি জ্যাসু ভাইয়ের নির্দেশে এসেছি। তোমাদের দেখে মনে হচ্ছে তাকে মিস করছো না একটু? অ্যাকোয়ারা কপট অভিমানী ভঙ্গিতে বলল, তুই তো সবসময়ই এমন অ্যাথিরিয়ন, মজা নষ্ট করার জন্য হাজির হস। অ্যাথিরিয়ন হাসল। তার আকাশি রঙের চোখজোড়া আর শারীরিক গঠনের মধ্যে ছিল এক ধরনের অভিজাত্য যা তাকে অন্য ড্রাগনদের থেকে আলাদা করত। তোমরা যাই বলো, আমি এখানে মজা করার জন্য এসেছি। ও না, পৃথিবীর খাবারের স্বাদ নিয়ে বলছিলে না? আমি ভেনাসের খাবারের চেয়ে ভালো কিছু আশা করিনি। ফিওনা হেসে বলল, পৃথিবীর খাবার বেস্ট, কিন্তু একটা ব্যাপারে একমত হতে হবে। তুমি আর তোমার জ্যাসু ভাইয়া অনেক বেশি আদেশ দেওয়ার অভ্যেস করো। জ্যাসু ভাইয়া কি এখানে নেই? অ্যাথিরিয়ন জিজ্ঞাসা করল। না, অ্যাকোয়ারা উত্তর দিল, ওনারা তো আজ মিশনে গেছে। অ্যাথিরিয়ন বসে পড়ল এবং স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলল, তাহলে চলো আমরা আড্ডা দিই, গল্প করি, হাসি আর একটু সময় কাটাই। মাউন্টেন গ্লাস হাউসের পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠল। ঝর্ণার শব্দ, পাহাড়ি বাতাস আর তাদের কথার মিলনে মুহূর্তগুলো যেন সোনালি হয়ে উঠল। কিছুক্ষণ বাদে অ্যাকোয়ারা উঠে চলে যায়। মাউন্টেন গ্লাস হাউসের ভেতরে ফিওনার অ্যাথিরিয়নের হাসির শব্দ বাতাসে ভেসে আসছিল। তাদের আড্ডার বিষয়গুলো ছিল হালকা ফুলকা, আর মাঝে মাঝেই ফিওনার মুখে হাসির ঢেউ বয়ে যাচ্ছিল। তোমরা পৃথিবীর মানুষরা কিভাবে এত হাসি খুশি থাকতে পারো? অ্যাথিরিয়ন মৃদু হেসে বলল, তোমাদের জীবনটা আমাদের কাছে বেশ সহজ আর মজার মনে হয়। ফিওনা হেসে উত্তর দিল,
আসলে আমরা ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করতে জানি, হয়তো সেই কারণেই আমাদের জীবন এত আনন্দময় মনে হয়। অ্যাথিরিয়ন তার কথায় সায় দিল। তারা দুজনে গল্প করতে করতে সময়ের খেলায় হারিয়ে ফেলেছিল। হঠাৎ অ্যাথিরিয়নের হাসি একটু গভীর হলো। সে একটু সামনে ঝুঁকে এসে বলল, তুমি খুবই সুন্দর আর ভিন্ন ধরনের মানুষ ফিওনা। তোমার উপস্থিতি আর হাসির ধ্বনি আমার বুকের নিঃসঙ্গ পাহাড়ে এক ধরনের উজ্জ্বলতা নিয়ে আসে। ফিওনা তার দিকে তাকিয়ে হেসে বলল, তুমি বেশ ভালো কথা বলতে পারো রিয়ন। ঠিক তখনই অ্যাথিরিয়ন হঠাৎ ঠাস করে ফিওনার গালে চুমু দিয়ে বসে। ফিওনা সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেল। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। আর সে ধীরে ধীরে গালে হাত রাখল। তুমি তুমি এটা কি করলে রিয়ন? ফিওনা ধরা গলায় বলল। অ্যাথিরিয়ন হেসে বলল, এমনি ভালো লাগলো তাই দিলাম। মানুষরা কি এটা নিয়ে এমন বড় ইস্যু করে? ঠিক তখনই মাউন্টেন গ্লাস হাউসের দরজার কাছে ভারী পায়ের শব্দ শোনা গেল। ফিওনার অ্যাথিরিয়নের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল জ্যাসপার। তার মুখ লাল হয়ে গিয়েছিল রাগে। তার চোখ যেন জ্বলন্ত অগ্নিশিখার মতো হয়ে উঠেছিল। গ্লাস হাউসের প্রান্তে দাঁড়িয়ে জ্যাসপার তার হাত মুষ্টিবদ্ধ করল। তার গভীর গম্ভীর গলায় কথা ভেসে এলো, অ্যাথিরিয়ন। অ্যাথিরিয়ন মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তারপর স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল, কি হয়েছে জ্যাসু ভাইয়া? জ্যাসপার কয়েক পা সামনে এগিয়ে এলো। তার প্রতিটা পা ফ্লোরে ভারী শব্দ তুলছিল, যেন তার রাগের ওজন বহন করছে। তোর এই মজার ধরন আমার একটুও পছন্দ নয়, জ্যাসপার ঠান্ডা গলায় বলল। তার চোখ ফিওনার গালে আটকে ছিল, যেখানে অ্যাথিরিয়নের চুমুর চিহ্ন যেন জ্বলজ্বল করছিল। ফিওনা বিব্রত হয়ে দ্রুত গাল থেকে হাত সরিয়ে নিল। কিন্তু জ্যাসপার তখনও অ্যাথিরিয়নের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল। গ্লাস হাউসের বাইরে পাহাড়ের দিকে যা, আমি আসছি, তোর সাথে কথা আছে আমার। জ্যাসপার চাপা গলায় বলল, রাইট নাও অ্যাথিরিয়ন। অ্যাথিরিয়ন বুঝতে পারল যে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে যাচ্ছে। সে হাত উঁচিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, আমি চললাম। এত রাগ করছো কেন ব্রো? অ্যাথিরিয়ন বেরিয়ে যেতে জ্যাসপার ফিওনার দিকে ঘুরে দাঁড়ালো। তার চোখে এখনও রাগের শিখা জ্বলছিল। তুমি কিভাবে ওকে এতটা কাছাকাছি আসতে দিলে? জ্যাসপার চাপা স্বরে বলল। ফিওনা চুপচাপ দাঁড়িয়েছিল, কিন্তু তার মুখে মৃদু এক ধরনের অপরাধবোধ দেখা যাচ্ছিল। আমি বুঝতে পারিনিও এমনটা করবে, ফিওনা ধীরে ধীরে বলল। ও তো শুধু মজা করছিল। ফিওনা জিনিসটা স্বাভাবিক রাখতে চাইল, কারণ জ্যাসপারের রাগ সম্পর্কে ওর ধারণা আছে। এটা শুধু মজা, তাই না? তাহলে আমি ওকে মজা কিভাবে নষ্ট করতে হয় সেটা শিখিয়ে দেই, জ্যাসপার রাগী গলায় বলল। ফিওনা জ্যাসপারের মুখের দিকে তাকালো। তার চোখে এক অদ্ভুত অনুভূতি ছিল, যা সে বুঝতে পারল না। রাগ, হতাশা আর যেন এক ধরনের পীড়া। তুমি কি অ্যাথিরিয়নকে শাস্তি দেবে? ফিওনা জিজ্ঞাসা করল। তার কণ্ঠে বিস্ময় আর কিছুটা অপরাধবোধ মেশানো ছিল। জ্যাসপার ধীর পায়ে তার দিকে এগিয়ে এলো। তার পায়ের ভারী শব্দ গ্লাসের ফ্লোরে প্রতিধ্বনিত হচ্ছিল। তুমি কি বুঝতে পারছো ফিওনা? তার কণ্ঠ ছিল গভীর, যেন কোনো অগ্ন্যুৎপাতের আগের মুহূর্ত। কি বুঝবো? ফিওনা ভ্রু কুঁচকে বলল। ও তো শুধু ফান করছিল। আবারও একই কথা? জ্যাসপার হঠাৎই ফুঁসে উঠল। তার চোখ তীক্ষ্ণ হয়ে উঠল। তুমি কি জানো তার এই মজা কাকে আঘাত করেছে? আমার ধৈর্যের পরীক্ষা নিতে চাইছো? ফিওনা চুপ করে গেল। তার গলা শুকিয়ে গিয়েছিল। অ্যাথিরিয়ন জানে না যে তুমি আমার। তুমি তো জানো। জ্যাসপারের কণ্ঠ থেমে গেল। সে তার মুষ্টি খুলল, যেন নিজেকে শান্ত করার চেষ্টা করছে। তুমি কি করতে চাও প্রিন্স? ফিওনা ভয়ের মিশ্রিত কণ্ঠে বলল। জ্যাসপার ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তার চোখ ফিওনার চোখে আটকে ছিল। আর সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যা ফিওনার হৃদস্পন্দন বাড়িয়ে দিল। তুমি আমার হার্মিংবার্ড, জ্যাসপার ফিসফিস করে বলল। তুমি কি সেটা ভুলে গেছো?
ফিওনা পেছনে সরে যেতে চাইল, কিন্তু জ্যাসপারের তীক্ষ্ণ দৃষ্টি আর তার অদ্ভুত উপস্থিতি তাকে আটকে রাখল। তুমি অ্যাথিরিয়নের জন্য চিন্তা করছো নাকি নিজের জন্য? জ্যাসপার তার হাত বাড়িয়ে ফিওনার গালে স্পর্শ করল। তার স্পর্শে যেন আগুনের তাপ ছিল। তুমি কি আমাকে বিশ্বাস করো না? জ্যাসপার ধীরে ধীরে বলল। তার কণ্ঠে গভীরতা ছিল, যা ফিওনার মনকে এলোমেলো করে দিল। ফিওনা জানে জ্যাসপারকে বিশ্বাস করা গেলেও তার রাগকে বিশ্বাস করা যায় না। বিশ্বাস করি তো, ফিওনা ফিসফিস করে বলল। জ্যাসপার তার কাছ থেকে চোখ সরালো না। তাহলে শেষবারের মতো জেনে নাও, এই মহাবিশ্বে, এই পৃথিবীতে, এই মাউন্টেন গ্লাস হাউসে তুমি শুধুই আমার, আর তোমাকে ছোঁয়ার অনুমতি আমি ছাড়া আর কারোরই নেই। পাহাড়ের চূড়ায় বাতাসের প্রবল শোষর শব্দের মাঝে দাঁড়িয়ে আছে জ্যাসপার আর অ্যাথিরিয়ন। জ্যাসপারের চোখ রাগে জ্বলজ্বল করছে, আর অ্যাথিরিয়নের মুখে এক অদ্ভুত মিশ্র অভিব্যক্তি, অপরাধবোধ আর অস্বাভাবিক সাহস। জ্যাসপার ধমক দিয়ে বলল, তুই ফিওনাকে চুমু দিলি কোন সাহসে? অ্যাথিরিয়ন খানিকটা বিব্রত হলেও মুখের হাসি চাপা দিল না। মৃদুস্বরে বলল, কারণ আমি ওকে পছন্দ করি ভাইয়া, হয়তো প্রেমে পড়েছি। ফিওনা অদ্ভুত কিউট মেয়ে। জ্যাসপার মুহূর্তেই সামনে এগিয়ে এসে অ্যাথিরিয়নের কলার চেপে ধরল। তার হাতের শক্তি এতটাই প্রবল ছিল যে অ্যাথিরিয়নের মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। তুই পছন্দ করিস? তুই কি জানিস ফিওনা তোকে পছন্দ করে কিনা? তুই প্রশ্ন করেছিস নাকি নিজের ইচ্ছেতে তার অনুমতি ছাড়াই চুমু দিয়েছিস? অ্যাথিরিয়ন গম্ভীর হয়ে গেল। সে ধীরে ধীরে বলল, দেখো জ্যাসু ভাইয়া, আমি ওকে পছন্দ করি। ওকে প্রপোজ করার আগে একটা চুমু দিয়েছি, যাতে ও আমার অনুভূতি বুঝতে পারে, কিন্তু তুমি এসে সব কিছুতেই জল ঢেলে দিলে। জ্যাসপার হঠাৎই গগন কাঁপিয়ে চিৎকার করে উঠল, ফিওনা আমার, শুধুই আমার। ও আমাকে ভালোবাসে আর আমি ওকে। ওকে স্পর্শ করার সাহস আর কখনোই দেখাস না। অ্যাথিরিয়নের চোখে বিস্ময়ের ছাপ পড়ল। তার মাথায় যেন বজ্রপাত হলো। সে ফিসফিস করে বলল, তুমি তুমি কি বলছো জ্যাসু ভাইয়া? তুমি ওকে ভালোবাসো? এটা কিভাবে সম্ভব? তোমার তো লাভ ফাংশন ডিলিট করা হয়েছে। জ্যাসপার এবার শান্ত স্বরে বলল, কিন্তু তার কণ্ঠে রাগ স্পষ্ট। সেটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে, আর তার কারণটাই হচ্ছে ফিওনা। ওর কারণে আমি ভালোবাসার এত সুন্দর স্বাদ পেয়েছি। আমি ওকে ভালোবাসি। এটা কোনো প্রোগ্রামিং নয় অ্যাথিরিয়ন, এটা আমার অস্তিত্ব। ফিওনা আমার প্রাণের অংশ। অ্যাথিরিয়ন এবার পুরোপুরি চুপ হয়ে গেল। তার মাথায় যেন ঝড় বয়ে যাচ্ছে। এটাই তো অসম্ভব ছিল। একজন ড্রাগন যার মধ্যে প্রেমের ফাংশন সরিয়ে ফেলা হয়েছে, কিভাবে এক মানবীর প্রেমে পড়তে পারে? জ্যাসপারের হাত দুটো নিজের কলারের কাছ থেকে সরাতে সরাতে অ্যাথিরিয়ন দৃঢ় কণ্ঠে বলল, জ্যাসু ভাইয়া, তুমি শুধু আমার ভাই না, তুমি পুরো ভেনাসের প্রিন্স। তোমার প্রতিটা পদক্ষেপ আমাদের রাজ্যের জন্য একটা উদাহরণ। কিন্তু এই ভালোবাসা, এটা আমাদের রাজ্যের জন্য অভিশাপ। আমি ফিওনাকে ভালোবাসি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তুমি প্রিন্স হয়ে এই পথ বেছে নিতে পারো না। প্লিজ ভাইয়া, এই পথ থেকে সরে যাও। জ্যাসপারের রাগ যেন দপদপ করে জ্বলতে লাগলো। তার চোখ ধ্বংসের ইঙ্গিত দিচ্ছিল। এক মুহূর্তে সে তার নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাথিরিয়নের দিকে সজোরে ঘুষি চালিয়ে দিল। অ্যাথিরিয়ন ছিটকে পড়ে গেল পাহাড়ের পাথুরে মাটিতে বেশ কিছুটা দূরে। অ্যাথিরিয়ন নিজেকে সামলাতে না সামলাতেই তার চোখ বিস্ফোরিত হয়ে গেল। জ্যাসপার তার ড্রাগন রূপ ধারণ করেছে। বিশাল ডানাগুলো বাতাসে ছড়িয়ে পড়েছে, তার সবুজ আঁশগুলো চাঁদের আলোয় ঝলমল করছে, আর চোখগুলো আগুনের মতো জ্বলছে। অ্যাথিরিয়ন শুয়ে শুয়ে ফিসফিস করে বলল, এই জ্যাসু ভাইয়া, এই তুমি তুমি আমাকে বাঁচানোর জন্য একসময় নিজের প্রাণ সংশয়ে ঢেলেছিলে, আর আজ সেই তুমি আমাকে আঘাত করলে, তাও কার জন্য? একটা মানবী মেয়ের জন্য। জ্যাসপারের ড্রাগন রূপের কণ্ঠ ছিল গম্ভীর আর গর্জনের মতো, ফিওনা আমার, শুধুই আমার।
তুই তাকে ভালোবাসতে পারিস না, তাকে স্পর্শ করতে পারিস না, এটাই আমার কথা। অ্যাথিরিয়ন এবার ধীরে ধীরে ওঠার চেষ্টা করলো, মুখে হতাশার ছাপ। তুমি কি জানো ভাইয়া, তুমি আসলে কি বলছো? তুমি কি জানো তোমার এই ভালোবাসা আমাদের প্রাচীন রীতি, আমাদের অস্তিত্বের জন্য কি বিপদ বয়ে আনতে পারে? তুমি এক মানবীর জন্য আমাদের রাজ্যের ভবিষ্যৎকে আগুনে ফেলে দিচ্ছ। তুমি তুমি এটা করতে পারো না। জ্যাসপার হেসে উঠল, কিন্তু সেই হাসিতে যেন ছিল উপহাসার যন্ত্রণা। তুই ভালো করেই জানিস অ্যাথিরিয়ন, আমি কি পারি আর কি পারি না সেটার সীমা কোনো রাজ্য নির্ধারণ করে না। ফিওনা আমার, আর ওকে রক্ষা করতে আমি পুরো ভেনাসের বিরুদ্ধে দাঁড়াতে পারি। তুই যদি এই পথে আসিস তবে তুই শুধু আমার ভাই না, আমার শত্রুও হবি। অ্যাথিরিয়নের মুখে হতাশা আর অবিশ্বাস। সে পিছু হটতে হটতে বলল, তাহলে হয়তো তোমার জন্য প্রার্থনা করা উচিত ভাইয়া, কারণ যে পথ তুমি বেছে নিয়েছো সেই পথ তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আর আমি এটা হতে দেব না। আমি বাবাকে জানাবো সবটা। জ্যাসপার কোনো কথা বলল না। তার ড্রাগন রূপ আকাশে ঝাঁপিয়ে পড়ল। পাহাড়ের চারপাশের বাতাস হঠাৎ করেই ভারী হয়ে উঠল। অ্যাথিরিয়ন পাথরের উপর ভর দিয়ে ওঠার চেষ্টায় রইল। তার মনে একটাই প্রশ্ন, এই মুহূর্তে সে কাকে দেখছে? হঠাৎ জ্যাসপার তার ড্রাগন রূপে বিশালাকার পা উঁচু করে দাঁড়িয়ে অ্যাথিরিয়নকে পিষে ফেলার জন্য প্রস্তুত। তার চোখে আগুনের মতো রাগ আর বিদ্বেষ। তার এই মুহূর্তে মনে হচ্ছিল তার সামনে তার ভাই না, এ যেন তার কোনো জন্মজন্মান্তরের চিরশত্রু। এই মুহূর্তে শেষ করে দিতে হবে, তা না হলে তার জীবনের সবচেয়ে বড় ক্ষতি হয়ে যাবে। অ্যাথিরিয়ন স্থির হয়ে পড়েছিল, ব্যথায় কাতর। সে জানত এখন তার ভাইয়ের রাগের সামনে তার কিছুই করার নেই। জ্যাসপার যখন তার পা নিচে নামাতে যাচ্ছিল, ঠিক তখনই হাওয়ার মতো দ্রুত গতিতে ফিওনা সেখানে উপস্থিত হলো। ফিওনা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তার সামনে জ্যাসপার যে তাকে সবসময় রক্ষা করেছে, এখন তারই ভাইকে শেষ করে দিতে চাইছে। ভয় আর দুঃখ মিশ্রিত কণ্ঠে ফিওনা চিৎকার করে উঠল, প্রিন্স, থামো, তুমি এটা করতে পারো না। ফিওনা দৌড়ে অ্যাথিরিয়নের সামনে চলে গেল, তাকে আড়াল করে দাঁড়ালো। তার হাত দুটো প্রসারিত, যেন তার শরীর দিয়ে অ্যাথিরিয়নকে রক্ষা করতে চায়। জ্যাসপারের আগুন চোখ ফিওনার দিকে ঘুরল। তার রাগের স্রোত এক মুহূর্তের জন্য থেমে গেল। সে দেখল ফিওনা তার সামনে দাঁড়িয়ে, দৃঢ় ও ভীত একসঙ্গে। এই দৃশ্য যেন তাকে তার নিজের রাগের জগৎ থেকে টেনে বের করে আনলো। তার বিশাল ড্রাগন পা হাওয়ায় স্থির হয়ে রইল। কয়েক মুহূর্তের জন্য পাহাড়ে এক নিস্তব্ধতা নেমে এলো। তারপর জ্যাসপার ধীরে ধীরে ড্রাগন রূপ থেকে সরে এসে তার মানব রূপ ধারণ করল। তার সবুজ আঁশগুলো মিলিয়ে গেল, ডানা গুটিয়ে শরীর আবার মানুষের রূপে ফিরে এলো। জ্যাসপারের মুখে এখনো ক্রোধের ছাপ ছিল, কিন্তু তার কণ্ঠ শান্ত হয়ে এলো। ফিওনা, তুমি কি জানো তুমি কি করছো? তুমি ওর পাশে দাঁড়িয়ে আমাকে বাধা দিচ্ছ। ফিওনার চোখে জল, তার কণ্ঠে হতাশার ব্যথা স্পষ্ট। প্রিন্স, তুমি যে কারণে অ্যাথিরিয়নকে আঘাত করতে যাচ্ছ সেটা কিভাবে ন্যায়সঙ্গত হতে পারে? তুমি জানো না তুমি কি করেছিলে? এটা তুমি নাও প্রিন্স, তুমি নিজের মধ্যে নেই। জ্যাসপার তার কণ্ঠ নিচু করল, কিন্তু তার ভেতর এখনো দ্বন্দ্ব চলছিল। তুমি জানো না ফিওনা, ও কি বলেছে? ও তোমার কাছাকাছি আসার সাহস দেখিয়েছে। তুমি শুধু আমার, আর কেউ তোমার দিকে তাকানোরও অধিকার রাখে না। ফিওনা মাথা ঝাঁকিয়ে বলল, তুমি বুঝতে পারছো না প্রিন্স, ও তোমার আপন ভাই। তুমি সামান্য আমাকে স্পর্শ করার জন্য ওকে মেরে ফেলতে পারো না। আর যেখানে আমিও তোমাকে ভালোবাসি সেখানে তোমার এত ভয় পাওয়া উচিত না প্রিন্স। আমারও তো স্বাধীনতা দরকার। এই কথাগুলো যেন জ্যাসপারের রাগের ঢেউকে ভেঙে ফেলল। সে হতবম্ব হয়ে ফিওনার দিকে তাকিয়ে রইল। তার মুখে একটা গভীর বেদনার ছাপ ফুটে উঠল। জ্যাসপার ফিওনার কথা শুনে নীরব হয়ে গেল। তার ভেতরের রাগ ধীরে ধীরে ক্ষীণ হতে লাগল। ফিওনা যে এত দৃঢ়ভাবে তার সামনে দাঁড়িয়ে তার ভাইকে রক্ষা করছে, তা তার হৃদয়ে একটা অদ্ভুত যন্ত্রণা জাগিয়ে তুলল। কয়েক মুহূর্ত নীরব থাকার পর জ্যাসপার ধীরে ধীরে বলল,
তুমি জানো না হার্মিংবার্ড, এই পৃথিবীতে আমার একমাত্র দুর্বলতা তুমি। আমি তোমাকে হারানোর ভয় পাই। কেউ যদি তোমার কাছে আসার চেষ্টা করে সেটা আমি সহ্য করতে পারি না। ফিওনার চোখে জল ঝরছিল, কিন্তু তার কণ্ঠ ছিল স্থির। প্রিন্স, ভালোবাসা মানে শুধু নিজের অনুভূতির কথা ভাবা নয়, এটা মানে অন্যের স্বাধীনতাকেও সম্মান করা। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমাকে বাঁচানোর জন্য এভাবে নিজের কাছের মানুষদের আঘাত করবে না। অ্যাথিরিয়ন তোমার ভাই। জ্যাসপার এক পা পেছনে সরালো। তার মুষ্টি শক্ত ছিল, কিন্তু তার চোখে কষ্ট ফুটে উঠল। সে অ্যাথিরিয়নের দিকে তাকিয়ে বলল, আমি ওকে ছেড়ে দিলাম, কিন্তু শুধু তোমার জন্য হার্মিংবার্ড। অ্যাথিরিয়ন ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সে জ্যাসপারের চোখে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাইয়া, আমি যা করেছি সেটা হয়তো ভুল ছিল, কিন্তু আমি তোমার মতো এমন কিছু করতাম না যাতে আমাদের সম্পর্ক ধ্বংস হয়ে যায়। জ্যাসপার কোনো উত্তর দিল না। সে শুধু ফিওনার দিকে শেষবারের মতো তাকিয়ে নিজের গলা পরিষ্কার করল এবং শান্ত কণ্ঠে বলল, আমি তোমাকে সময় দিলাম হার্মিংবার্ড, কিন্তু মনে রেখো, কেউ যদি আমার এবং তোমার মাঝখানে আসার চেষ্টা করে আমি তখন এইভাবেই নিজেকে আটকাতে পারবো না। এই কথা বলেই জ্যাসপার পেছন ফিরে চলে গেল। তার চেহারায় এখনো একটা অদ্ভুত গম্ভীরতা। ফিওনা তার চলে যাওয়া দেখল আর তার হৃদয় আরও ভারী হয়ে উঠল। সে জানত এই সম্পর্ক আরও গভীর সংকটে জড়িয়ে যাচ্ছে। অ্যাথিরিয়ন ধীরে ধীরে উঠে দাঁড়ালো, গায়ের ধুলো ঝেড়ে ফেলল। তার চোখে একটা দ্বিধার হতাশা। পাহাড় থেকে হিমেল বাতাস বইছিল, কিন্তু তার ভেতর যেন আগুনের ঝড় বয়ে যাচ্ছিল। ফিওনার চলে যাওয়া আর জ্যাসপারের আচরণ নিয়ে ভাবতে ভাবতে সে নিজের মনে বলতে শুরু করল, জ্যাসু ভাইয়া কি সত্যিই পাগল হয়ে গেছে? এতটা রাগ, এতটা পাগলামি, এটা কি শুধুই ভালোবাসার জন্য? ফিওনার জন্য নিজের ভাইকে শেষ করে দেওয়ার কথা ভাবল? এভাবে কি কেউ ভালোবাসে? সে একবার সামনে এগিয়ে গেল, তারপর থেমে গেল। তার মন যেন দ্বিধার জালে জড়িয়ে গেছে। আমি এখন কি করব? ভাইয়ার প্রতি রাগ করব, নাকি তার ভালোবাসাকে মেনে নেব? কিন্তু এই ভালোবাসা তো সবার জন্যই বিপদ। ফিওনাকে কেন্দ্র করে ওর এই অন্ধ আবেগ ভেনাসের শান্তি নষ্ট করবে। পুরো রাজ্য ধ্বংস হয়ে যেতে পারে ওর এই পাগলামির জন্য। অ্যাথিরিয়নের চোখে তীব্র যন্ত্রণার ছাপ ফুটে উঠল। কিন্তু এটা তো সেই ভাই যে আমার জন্য নিজের জীবন বাজি রেখেছিল, যার কারণে আমি আজ এখানে দাঁড়িয়ে আছি। এই অবস্থায় কি আমি তার পাশে দাঁড়াবো, নাকি তার ভুলের বিরুদ্ধে যাব? আমি কি ফিওনার সঙ্গে তারই সম্পর্ক মেনে নেব, নাকি তাকে থামানোর চেষ্টা করব? তার মুখে একটা কঠিন অভিব্যক্তি ফুটে উঠল। সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে প্রতিজ্ঞা করল, জ্যাসু ভাইয়া, আমি তোমার ভালোবাসাকে সম্মান করি, কিন্তু যদি ভালোবাসা আমাদের রাজ্যের জন্য বিপদ হয় তাহলে আমি বাধ্য হব তোমাকে থামানোর জন্য। ভাইয়ের পাশে দাঁড়ানো আর সত্যের পথে থাকা, এই দুয়ের মধ্যে যে যুদ্ধ আমার সামনে আসছে, আমি সেটার জন্য প্রস্তুত হব। অ্যাথিরিয়ন ধীরে ধীরে পাহাড় থেকে নেমে আসতে শুরু করলো। তার মুখে ছিল দ্বন্দ্বের ছাপ, কিন্তু হৃদয়ে একটা কঠিন সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি। ভাইয়া, যদি তুমি নিজের ভালোবাসায় অন্ধ হয়ে যাও তাহলে আমাকে হয়তো তোমার বিরোধী হতে হবে, কিন্তু আমি তোমাকে কখনোই একা ছেড়ে দেব না। সব সময় তোমার পাশেই থাকব। জ্যাসপার তার কক্ষে বিছানায় বসেছিল, চোখ দুটো স্বচ্ছ কাচের দেয়ালের বাইরে স্থির। পাহাড়ের অন্ধকার মেঘাচ্ছন্ন আকাশে বিদ্যুতের ঝলকানি তাকে আরও অস্থির করে তুলছিল। মনে মনে বারবার নিজেকে বলছিল, এতটা রাগ করা উচিত হয়নি। অ্যাথিরিয়ন তার আপন ভাই, যে ভাইয়ের জন্য নিজের জীবনকে বাজি রেখেছিল। তাকে এত নিষ্ঠুরভাবে আঘাত করার কোনো অধিকার তার ছিল না। তবুও একটা গোপন উপলব্ধি তার অন্তরে চাপা রাগের মতো দাউ দাউ করে জ্বলছিল। অ্যাথিরিয়ন ফিওনার কাছে যেতে সাহস পেয়েছিল, আর সেই সাহসই তাকে শাস্তি পেতে বাধ্য করেছিল। জ্যাসপারের কাছে ক্ষমা চাওয়া ছিল দুর্বলতার সমতুল্য, আর সে কখনোই নিজেকে দুর্বল দেখাবে না।
তবে তার মনে এই কথাও গভীরভাবে দাগ কাটছিল যে অ্যাথিরিয়ন এখন নিশ্চয়ই বুঝতে পেরেছে ফিওনার কাছে যাওয়া কেবল তার নিজের জন্য মহাবিপদ। নিজের রাগ আর অনুশোচনার মধ্যেই সে ভাবছিল, আমি যা করেছি তা সঠিক ছিল। অ্যাথিরিয়ন যদি ফিওনার কাছ থেকে দূরে না থাকে তাহলে তার পরিণতি আরও ভয়ঙ্কর হতে পারে। তবুও মন যেন শান্ত হচ্ছিল না। তার অস্থিরতার ছায়া আরও গাঢ় হলো, যেন কোনো অজানা ঝড় তার ভালোবাসা, তার দায়িত্ব আর তার রাজ্যের মধ্যে একটা ভয়ানক দ্বন্দ্ব সৃষ্টি করে চলেছে। রাতের নীরবতা ভেঙে ঘরের দরজা স্লাইডিং করে খুলে গেল। কক্ষের ভেতরে বসে থাকা জ্যাসপার জানতো কে আসতে পারে, তবুও কোনো প্রতিক্রিয়া দেখালো না। তার চোখ দুটো কাচের দেয়ালের বাইরে ঘন অন্ধকারে স্থির ছিল। তবে তার মুখের অভিব্যক্তিতে স্পষ্ট ছিল যে নিজের আচরণের জন্য তার মনে সামান্য অনুশোচনা কাজ করছে। অ্যাথিরিয়নের প্রতি তার এতটা কঠোর হওয়া উচিত হয়নি, কিন্তু ক্ষমা চাওয়া জ্যাসপারের চরিত্রের অংশ নয়। ফিওনা ধীরে ধীরে কক্ষে ঢুকে এলো। তার চেহারায় ছিল দৃঢ়তা, কিন্তু তার চোখে লুকিয়ে থাকা কষ্ট আর হতাশা লুকাতে পারছিল না। জ্যাসপার ঘাড় ঘুরিয়েও তাকালো না। সে নিজের অস্থিরতাকে চেপে রাখার চেষ্টা করছিল। আজকে যা করলে সেটা বাড়াবাড়ি হয়ে গেল না? ফিওনার কণ্ঠে অভিযোগ ঝরে পড়ল। অ্যাথিরিয়ন তোমার আপন ভাই। তুমি নিজেই তো একসময় তাকে বাঁচাতে নিজের জীবন বিপন্ন করেছিলে। আজ তাকে আঘাত করার আগে কি একবারও ভাবলে না? জ্যাসপার ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার দীর্ঘ ছায়া ঘরের মেঝেতে পড়ে আরও গভীর লাগছিল। ফিওনার সামনে এসে দাঁড়িয়ে সে ঠান্ডা কণ্ঠে বলল, তুমি এখনো কিছুই বুঝতে পারো না ফিওনা। তার চোখে গভীরতা বাড়তে থাকলো। তোমার আর আমার ভালোবাসা ভেনাস কখনোই মেনে নেবে না। পুরো ভেনাস আর পুরো রাজ্য তোমার শত্রু হয়ে যাবে। তারা তোমাকে শেষ করে দিতে চাইবে, আর সেটা করতে আমার পরিবারও পিছুপা হবে না। ফিওনা চুপ করে তার কথা শুনছিল। জ্যাসপারের বলা প্রতিটা শব্দ যেন তার হৃদয়ে গভীরভাবে আঘাত করছিল। তবুও সে সাহস হারালো না। এক ধাপ এগিয়ে সে দৃঢ়তার সঙ্গে বলল, তুমি থাকতে আমাকে কেউ স্পর্শ করতেও পারবে না, আমি জানি। কারণ তুমি শুধু ভেনাসের প্রিন্স নও, তুমি আমার রক্ষক। জ্যাসপারের চোখে ক্ষণিকের জন্য দ্বিধা ফুটে উঠল। তারপর সে আবার কঠিন মুখে বলল, আমার স্বভাবে ক্ষমা চাওয়া বা ক্ষমা করা কোনোটাই নেই। তুমি অ্যাথিরিয়নকে এতটা সাহস দিয়েছ যে সে আজ তোমাকে চুমু দেওয়ার দুঃসাহস দেখিয়েছে। ফিওনার ভেতরে যেন রাগ আর কষ্ট একসঙ্গে জেগে উঠল। তাহলে তুমি কি মনে করো এটা আমার দোষ? আমি কি তাকে বলেছিলাম এটা করতে? জ্যাসপার তার দিকে এক পা এগিয়ে এলো। তার গভীর গলায় উত্তর দিল, তুমি জানো না ফিওনা, তোমার সান্নিধ্য শুধু আমার জন্য, তাই কাউকে নিজের কাছে আসতে দেওয়ার দুঃসাহস করো না। অ্যাথিরিয়নকে দূরে থাকতে দাও। ফিওনা দৃঢ় কণ্ঠে বলল, ঠিক আছে, কিন্তু এবার তো রাগটা একটু কমাও। জ্যাসপার এবার এক মুহূর্তের জন্য চুপ থাকলো। তার চোখে একটা অদ্ভুত ঝলক ফুটে উঠল, যেন নিজের আবেগ আর রাগের মধ্যে আটকে গেছে। তারপর সে ঘুরে কাচের দেয়ালের দিকে এগিয়ে গিয়ে গভীর শ্বাস নিয়ে বলল, বললাম না, একবার ক্ষমা করে দেওয়ার মতো এত মহৎ গুণ আমার মধ্যে নেই, তাই তোমাকেও শাস্তি পেতে হবে। ফিওনা চমকে উঠে তাকালো জ্যাসপারের দিকে। তুমি কি সত্যি আমাকে শাস্তি দেবে প্রিন্স? ফিওনার কণ্ঠে বিস্ময়ের হতাশা মিশেছিল। তার চোখে কৌতূহলের ঝিলিক, যেন জ্যাসপারকে বুঝতে চেষ্টা করছে। জ্যাসপার ফিওনার দিকে এগিয়ে এসে একটু ঝুঁকে ফিওনার চোখের গভীরে তাকিয়ে বলল, হ্যাঁ, তোমার শাস্তি আমি নির্ধারণ করেছি। তুমি মানবে না? ফিওনা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমার আচরণে যদি তোমার সামান্য খারাপ লেগে থাকে তাহলে দাও শাস্তি, আমি মেনে নেব। জ্যাসপারের ঠোঁটের কোণে একটু রহস্যময় হাসি ফুটে উঠল। আজ রাতে তুমি আমার কক্ষে থাকবে, সে ঠান্ডা স্বরে বলল। আমি ঘুমাবো আর তুমি থাকবে আমার পাশে। তবে শর্ত একটাই, তুমি ঘুমাতে পারবে না, তুমি সকাল পর্যন্ত আমাকে চুমু দিয়ে যাবে।
ফিওনা হতবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কি মজা করছো? জ্যাসপার চোখ সরিয়ে নিল। তারপর ধীরে ধীরে পায়চারি করতে করতে বলল, এটা তো সবে শুরু হার্মিংবার্ড, এর আগে আরেকটা কাজ আছে। ফিওনা বিস্ময় নিয়ে বলল, আরেকটা কাজ? সেটা কি? জ্যাসপার একটা টেস্ট টিউব থেকে একটা বিশেষ কেমিক্যাল বের করলো। কেমিক্যালটি হালকা নীলাভ রঙের, যা স্পর্শ করলে সামান্য ধোঁয়া বের হতে দেখা যায়। এটি একটি উচ্চ সংবেদনশীল রাসায়নিক, যার নাম নিউরোথার্মোক্লিনজার। নিউরোথার্মোক্লিনজার হলো একটা বায়ো ইঞ্জিনিয়ার কেমিক্যাল, যা মূলত ড্রাগনের শক্তি থেকে উদ্ভূত। এটি শুধুমাত্র ড্রাগন রাজ্যেই ব্যবহৃত হয়। এটি চামড়ার উপরের স্তরে তাপ উৎপাদন করে এবং পুরনো কোষ ধ্বংস করে নতুন কোষ তৈরি করতে সহায়তা করে। বিশেষ ক্ষেত্রে এটি স্মৃতি মুছে ফেলতেও ব্যবহৃত হয়, যেখানে শরীরের একটা নির্দিষ্ট অংশের স্নায়ুকে লক্ষ্যবস্তু করা হয়। নিউরোথার্মোক্লিনজারের বিপজ্জনক দিক হলো এটি অপব্যবহারের মাধ্যমে ব্যথা ও ক্ষতি করতে পারে। তবে ড্রাগনের ইমিউনিটি সিস্টেমের জন্য এটা তুলনামূলক নিরাপদ। জ্যাসপার এটি একটা নরম টিস্যুতে ঢেলে তাতে সামান্য পাউডার মিশিয়ে ফিওনার গালে ঘষে দিল। কেমিক্যালটি এমনভাবে কাজ করে যেন চামড়ার সবচেয়ে উপরের স্তরকে উত্তপ্ত করে তোলে এবং স্নায়বিক সংযোগগুলোকে উত্তেজিত করে, যা থেকে তীব্র জ্বালাভাব সৃষ্টি হয়। ফিওনার সাথে সাথে চিৎকার করে উঠল, এটা তুমি কি দিলে প্রিন্স? আমার প্রচণ্ড জ্বালা করছে। জ্যাসপার শান্ত নির্লিপ্ত স্বরে বলল, অ্যাথিরিয়ন তোমাকে এখানে চুমু দিয়েছে, ওর চুমুর চিহ্ন থাকবে না। ফিওনার গাল লাল হয়ে উঠল। জ্বালার মাত্রা এতটাই বেড়ে গেল যে মনে হলো চামড়ার স্তর উঠে গেছে। তার হাত দিয়ে বারবার গাল ঘষে ফেলে দিতে চাইল, কিন্তু স্পর্শ করতেই তীব্র ব্যথা অনুভূত হলো। জ্যাসপার ফিওনাকে বিছানায় বসিয়ে তার মুখে শান্ত স্বরে বলল, তোমার গাল এখনও জ্বলছে, তাই না হার্মিংবার্ড? আমি মলম লাগিয়ে দিচ্ছি। এরপর জ্যাসপার একটা বরফ টুকরো তুলে ফিওনার লাল হয়ে যাওয়া গালে আলতো করে ঘষতে শুরু করলো। ফিওনা জ্বালার মাঝেও অবাক হয়ে দেখছিল এই একই মানুষ একই মুহূর্তে ভয়ানক হয়ে উঠতে পারে, আবার পরম যত্নশীলও হয়ে যেতে পারে। জ্যাসপার বরফ সরিয়ে একটা ছোট কাচের পাত্র থেকে নীলাভ একটা মলম বের করলো। ফিওনার গালে আলতো করে মলমটা লাগিয়ে দিল। ফিওনার মনে হলো যেন শীতল একটা অনুভূতি পুরো গালে ছড়িয়ে পড়ছে। জ্বালাটাও ধীরে ধীরে কমে আসছে। সে কিছুটা সাহস সঞ্চয় করে অবাক হয়ে প্রশ্ন করল, তুমি আসলে কি যে করো আমি বুঝি না। এতটা রাগ করে আমাকে কষ্ট দাও, আবার নিজের হাতে যত্ন নাও। আমি কিছুই বুঝতে পারি না প্রিন্স। জ্যাসপার কোনো উত্তর দিল না। তার চোখে একই সাথে কঠোরতা আর গভীরতা খেলা করছিল। ফিওনা খানিকক্ষণ চুপ করে রইল, কিন্তু তার কৌতূহল তাকে থামাতে পারল না। সে আবার বলল, আচ্ছা, যদি কেউ আমার পুরো শরীরে স্পর্শ করে তখন তুমি কি করবে? জ্যাসপার তার স্বভাবসিদ্ধ ঠান্ডা ভঙ্গিতে উত্তর দিল, যে স্পর্শ করবে তাকে মহাবিশ্ব থেকে মুছে ফেলব, আর তোমাকে পুরো NTC-7 কেমিক্যালের মধ্যে চুবিয়ে রাখব। ফিওনার চোখ বড় বড় হয়ে গেল। সেই গিলে নেওয়া ঢোকের শব্দ যেন ঘরের নিস্তব্ধতাকে ভেঙে দিল। ফিওনা ফিসফিস করে বলল, তুমি তুমি কি আসলে সত্যি বলছো? জ্যাসপার কোনো শব্দ করল না, শুধু তার ঠোঁটের কোণে হালকা একটা বিদ্রূপের হাসি ফুটে উঠল। ফিওনার মনের ভেতর অজানা আতঙ্ক আর এক ধরনের অদ্ভুত শিহরণ বয়ে গেল। জ্যাসপার এক অদ্ভুত প্রশান্ত ভঙ্গিতে বলল, আমার এখন ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। আর তোমার কাজ তো জানোই, সারা রাত আমাকে চুমু দেবে, এক মুহূর্তের জন্য থামবে না। ফিওনা হতবাক হয়ে জ্যাসপারের দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল পৃথিবী যেন হঠাৎ করে উল্টো হয়ে গেছে। সে অস্পষ্টভাবে ফিসফিস করে বলল, তুমি মজা করছো, তাই না? জ্যাসপার একটু হাসল না। তার মুখে সেই কঠিন আদেশমূলক অভিব্যক্তি। ফিওনার গলা শুকিয়ে গেল। মাথায় ঝড়ের মতো একটাই চিন্তা ঘুরছিল,
এই জ্যাসপার আসলেই পাগল। এই ড্রাগন নর্মাল নয়, একেবারে সাইকো ড্রাগন। মনে মনে সে নিজেকে ধমক দিল, কিভাবে এই পরিস্থিতি সামলাবো। কিন্তু মুখে কিছু বলার আগেই জ্যাসপার আরেকটা বালিশ ঠিক করে নিল। শান্তভাবে বলল, যাও, শুরু করো, আমি ধৈর্য হারানোর আগেই। ফিওনা ভেতরে ভেতরে জ্বলে উঠল। সে সাহস করে বলল, তুমি কি জানো এটা কতটা অস্বাভাবিক? এভাবে কেউ সারা রাত চুমু দিতে পারে না প্রিন্স। জ্যাসপার চোখ বন্ধ করল, কিন্তু ঠোঁটের কোণে মৃদু একটা হাসি ফুটে উঠল। আমার সব কিছুই অস্বাভাবিক, আর তুমি সেই অস্বাভাবিকতার অংশ হার্মিংবার্ড। এখন কাজ শুরু করো, অথবা শাস্তি আরও বড় হবে। ফিওনা হতাশ হয়ে বিছানার একপাশে বসল। মনে মনে বলল, এ তো পুরো সাইকো কেস। এভাবে থাকলে আমিও হয়তো একদিন পাগল হয়ে যাব। জ্যাসপার ধীরে ধীরে শুয়ে পড়ল, আর ফিওনা আর চোখে ওকে দেখতে লাগলো। তার মুখে এমন একটা ভাব যেন সে নিজেই মনে মনে নিজেকে প্রবোধ দিচ্ছে। জ্যাসপার চোখ বন্ধ করে শুয়ে আছে, কিন্তু আচমকায় আধশোয়া হয়ে বলল, কি হলো হার্মিংবার্ড? বসে আছো কেন? আমি কি বলেছি ভুলে গেছো নাকি? ফিওনা রাগ আর হতাশার মিশ্রণ নিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তারপর ধীরে ধীরে জ্যাসপারের পাশে শুয়ে পড়ল। মনে মনে ভাবল, এটাই হয়তো আমার জীবনের সবচেয়ে আজব মুহূর্ত। জ্যাসপারের দিকে ঝুঁকে ফিওনা আলতোভাবে তার গালে একটা চুমু দিল। তারপর তার কপাল, থুতুনি, ঠোঁট সব জায়গায় একে একে আলতো চুমু দিতে লাগলো। প্রতিটা চুমু যেন তার মনের কথা গোপন রাখার একটা উপায়। জ্যাসপার চোখ বন্ধ রেখে সে অনুভূতি নিচ্ছিল। তার ঠোঁটের কোণে একটা মৃদু হাসি ফুটে উঠল। ফিওনার প্রতিটা চুমু যেন তার রাগের আগুনকে শান্ত করতে সাহায্য করছিল। একটা সময় ফিওনা নিজেই হাল ছেড়ে দিল এবং নিচু স্বরে বলল, তুমি কি ঘুমিয়েছ? জ্যাসপার মৃদু স্বরে বলল, না, আমি জেগে আছি, আর তুমিও জেগে থাকবে। মনে রেখো, এখনো কিন্তু পুরো রাত বাকি আছে। ফিওনার মুখটা চুপসে গেল। মনে মনে বলল, এ তো পুরো অত্যাচার। জ্যাসপারকে ছাড়া এই জীবন হয়তো অনেক সহজ হতো, কিন্তু তাকে ছাড়া আমার জীবন কি আর জীবন হতো? ফিওনা টানা 1 ঘন্টা ধরে জ্যাসপারকে চুমু দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছে। জ্যাসপারের ফর্সা গাল, কপাল আর মুখ পুরো লাল হয়ে গেছে ফিওনার নরম চুমুর স্পর্শে। ধীরে ধীরে ফিওনার চোখ বুজে আসছে, কিন্তু তার ঠোঁট তখনও জ্যাসপারের গালে স্পর্শ করে আছে। চুমু দিতে দিতে কখন যে গভীর ঘুমে তলিয়ে গেছে সে নিজেও টের পায়নি। জ্যাসপার ঘুমানোর ভান করে শুয়েছিল, তার মনোযোগ পুরোপুরি ফিওনার প্রতি। সে অনুভব করছিল ফিওনার নিঃশ্বাসের উষ্ণতা আর ঠোঁটের কোমল স্পর্শ। অনেকক্ষণ কোনো সাড়া না পেয়ে সে চোখ খুলল। ফিওনার ঘুমন্ত মুখ দেখে তার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। তোমাকে কি বলবো হার্মিংবার্ড? জ্যাসপার ফিসফিস করে বলল। তারপর ধীরে ধীরে ফিওনার দিকে ঝুঁকল, আলতো করে তার গালে, কপালে, ঠোঁটে আর পুরো মুখে চুমুতে ভরিয়ে দিল। ফিওনার চুলে আঙুল চালিয়ে মৃদুস্বরে বলল, তুমি ঘুমাও হার্মিংবার্ড। তোমার মতো কোমল আর হালকা জেদি মেয়েকে বশে মানানো কতটা সহজ সেটা আজ বুঝলাম। তবে তোমার ভালোবাসা সত্যিই কঠিন। এরপর সে নিজেও শুয়ে পড়ল, কিন্তু ফিওনার হাতটা নিজের হাতের মুঠোয় রেখে। সেই মুহূর্তে জ্যাসপার অনুভব করল মহাবিশ্বের সমস্ত রাগ, জেদ আর ক্ষমতার লড়াইয়ের মাঝেও এই ছোট্ট মেয়েটি তার জীবনের সবচেয়ে মধুর স্মৃতি। কয়েকদিন সময় অতিবাহিত হয়ে গেছে। ভোরের সূর্য যেন জ্যাসপারকে তাড়া করছে। জ্যাসপার ল্যাবের চারপাশে হেঁটে বেড়াচ্ছে, তার মনে এক অসম্ভব ভার। একদিকে ফিওনার প্রতি গভীর ভালোবাসা, অন্যদিকে ভেনাসের দায়িত্ব। ভেনাসের প্রকৃতি যেন ওর অপেক্ষায় আছে। সে জানে তাকে ছাড়া কেউই উপাদান ভেনাসের পরিবেশে মিশাতে পারবে না, কিন্তু ফিওনাকে রেখে যাওয়া তার কাছে অসম্ভব কষ্টদায়ক। ফিওনা এখনও জানে না যে কালই জ্যাসপার ভেনাসে ফিরে যাবে। জ্যাসপার তাকে কিছু বলতেও পারছে না।
রাতের আঁধারে ফিওনাকে চুপচাপ দেখে তার ঘুমন্ত মুখের প্রশান্তি তার মনের ঝড়কে আরও প্রবল করে তোলে। সে ফিসফিস করে বলে, হার্মিংবার্ড, আমি কিভাবে তোমাকে ছাড়া থাকব? কিন্তু আমার রাজ্য, আমার ভেনাস ভালো থাকার জন্যই আমাকে যেতে হবে। জ্যাসপার জানে ফিওনা মানবী। ভেনাসের পরিবেশ তার জন্য সহনশীল নয়। সেখানে তাকে সাথে করে নিয়ে যাওয়া মানে তার জীবন ঝুঁকির মুখে ফেলা। সকালে সূর্য ওঠার আগে জ্যাসপার তার ল্যাবে সব কিছু চেক করে নিশ্চিত হলো প্রতিটা উপাদান সুরক্ষিত আছে, ভেনাসে পরিবহনের জন্য প্রস্তুত। কিন্তু হৃদয়ের কোণে এক অদ্ভুত শূন্যতা। জ্যাসপার জানে আজকের রাতই তাদের একসঙ্গে কাটানোর শেষ রাত। সে মনে মনে প্রতিজ্ঞা করল, হার্মিংবার্ড, আমি দ্রুত আমার কাজ শেষ করেই তোমার কাছে ফিরে আসব সারা জীবনের জন্য। এই প্রতিজ্ঞা নিয়ে সে রাতটা ফিওনার পাশে কাটালো। তার নিঃশ্বাসের স্পর্শ আর মুখের প্রশান্তি মনের গভীরে আঁকড়ে ধরে। তারপর ফিওনাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ল্যাবরেটরির আলো ঝলমল করছে। জ্যাসপার অ্যাথেরিয়ন, থারিনিয়াস, আলবিরা ভেনাসের পরিবেশ রক্ষার জন্য প্রয়োজনীয় উপাদানগুলো গুছিয়ে নিচ্ছে। চারপাশে টেকনোলজির গুনগুন শব্দ আর ল্যাবের মধ্যে চলমান কর্মযজ্ঞে এক ধরনের চাপা উত্তেজনা কাজ করছে। জ্যাসপার নিজের ড্রাগন রূপে ভেনাসে ফিরবে, তাই উপাদান নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তার শরীরের শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের নিচে অদৃশ্যভাবে লুকানো রয়েছে বিশেষ ন্যানোপার্টিকেল কন্টেইনার। এগুলোর মধ্যে সংরক্ষিত করে নিয়ে যাবে পৃথিবী থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ উপাদান: ম্যাগনেসিয়াম অক্সাইড, নাইট্রোজেন ফিক্সেশন ক্যাটালিস্ট, বায়োপ্লাজমা মডিউল এবং ক্রিস্টালাইন এনার্জি স্টোরেজ ইউনিট। এই উপাদানগুলো ভেনাসের পরিবেশে ভারসাম্য আনবে। জ্যাসপার তার হাতে একটা অ্যান্টি গ্র্যাভিটি পড তুলে নিল। এটা তার ড্রাগন রূপের পিঠে স্থাপন করা হবে। ল্যাবে কাজ করা প্রায় শেষ। জ্যাসপার সবার সাথে মিশনের চূড়ান্ত দিক নির্দেশনা দিচ্ছে। গুরুত্বপূর্ণ উপাদানগুলো একে একে অ্যান্টি গ্র্যাভিটি পড এবং ন্যানোপার্টিকেল কন্টেইনারে সুরক্ষিতভাবে রাখা হয়েছে। অ্যাথেরিয়ন আর বাকিরা নিশ্চিন্তে জানালো যে সবকিছু ভেনাসে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। জ্যাসপার এক মুহূর্তের জন্য থেমে দাঁড়ালো। তার চোখে অদ্ভুত একটা চাপা চিন্তার ছাপ। কাজ শেষ হয়েছে ঠিকই, কিন্তু তার মন পুরোপুরি শান্ত নয়। ফিওনার কাছে যাওয়ার সময় হয়ে এসেছে। এদিকে মিস্টার চেনসিং জ্যাসপারের প্রতিশ্রুতিতে নিশ্চিন্ত হয়ে নিজ বাসায় ফিরে গেছে। জ্যাসপার তাকে কথা দিয়েছে ফিওনাকে রাতের মধ্যেই তার কাছে ফিরিয়ে দেবে। ল্যাব থেকে বেরিয়ে জ্যাসপার সরাসরি মাউন্টেন গ্লাস হাউসে ফিরে গেল। ফিওনা তখন নিজের কক্ষে দাঁড়িয়েছিল। আকাশে তখন বিকেলে সূর্য কমলা রঙের হয়ে আছে। কিন্তু তার মনের মধ্যে এক অদ্ভুত অস্বস্তি। হঠাৎ জ্যাসপার ভেতরে ঢুকল। তার উপস্থিতি সবসময় যেন একটা শক্তিশালী ঝড়ের মতো। ফিওনা একটু বিরক্ত ভঙ্গিতে তাকিয়ে বলল, আজকে এত দেরি করলে কেন? কি করছিলে? জ্যাসপার তার দিকে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। তারপর গভীর স্বরে বলল, তোমাকে অনেক কথা বলার আছে, কিন্তু তার আগে জানি তুমি আমার উপর রাগ করেছ। ফিওনা হাত বাঁধা ভঙ্গিতে বলল, কি কথা শুনি? জ্যাসপার তাকে থামিয়ে দিয়ে বলল, ফিওনা, শোনো, আজ রাতেই তোমাকে তোমার বাসায় ফিরিয়ে দেব, আর সেটা আমিই করব। তবে যাওয়ার আগে তোমার কিছু জানতে হবে। ফিওনা কিছুটা অবাক হয়ে বলল, তুমি আমাকে ফিরিয়ে দেবে? তাহলে এতদিন কেন এখানে রাখলে? জ্যাসপার হালকা হাসল, তবে তার চোখে চাপা বিষণ্ণতা। তুমি তো জানো হার্মিংবার্ড, আমি কেন তোমাকে এখানে নিয়ে এসেছিলাম। তোমার উপর প্রতিশোধ নিতে, তোমাকে শাস্তি দিতে। কিন্তু এখন তোমাকে মুক্তি দেওয়ার সময় এসেছে, তবে শুধু কিছু সময়ের জন্য। কারণ তুমি এখন আমার ভালোবাসা, কিন্তু আমার যে ভেনাসে ফেরার সময় হয়ে গেছে। ফিওনার মনে হঠাৎ কেমন একটা অদ্ভুত শূন্যতা অনুভব হলো। তাহলে তুমি আমাকে রেখে চলে যাবে? আমায় ভুলে যাবে? জ্যাসপার এগিয়ে এসে ফিওনাকে জড়িয়ে ধরল। তোমাকে ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব, কিন্তু হার্মিংবার্ড, আমি ভেনাসে ফিরছি।
তোমাকে পৃথিবীতে রেখে যেতে হবে। আমি তোমাকে সাথে করেই নিয়ে যেতাম, কিন্তু তুমি ভেনাসে বাঁচতে পারবে না, আর আমি তোমার জীবন নিয়ে ঝুঁকি নিতে পারি না। কিন্তু একটা প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আবার ফিরে আসব, যেভাবেই হোক। ফিওনা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, তুমি কি সত্যিই ফিরে আসবে, নাকি শুধু এটা সান্ত্বনা দেওয়ার কথা? জ্যাসপার গভীর স্বরে বলল, তুমি আমার হার্মিংবার্ড, তুমি আমার শ্বাস, আমার হৃদয়। আমি ফিরব ফিওনা। এরপর জ্যাসপার রাতের জন্য সব গুছিয়ে ফিওনাকে প্রস্তুত হতে বলল। তাকে রাতেই পৃথিবীতে তার নিজের জীবনে ফেরত পাঠিয়ে দেবে। কিন্তু এই বিকেলটা শুধুই তাদের জন্য। বিকেলটা থমথমে। ফিওনা কাচের দেয়ালের সামনে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। তার চোখ ভিজে উঠছে, কয়েক ফোঁটা পানি গাল বেয়ে নামছে। ভেতরে এক অদ্ভুত শূন্যতা, এক ধরনের হাহাকার। জ্যাসপারের চলে যাওয়ার কথা শোনার পর থেকে তার মনের অবস্থা ভীষণ খারাপ। ফিওনার পিঠে কারো উষ্ণ ছোঁয়া অনুভূত হলো। এক মুহূর্তের জন্য থমকে গেল। জ্যাসপার পেছন থেকে ফিওনাকে জড়িয়ে ধরেছে। তার শক্ত হাতে মাখানো উষ্ণতায় ফিওনার সমস্ত অভিমান যেন একটু নরম হলো। জ্যাসপার তার কাঁধে নিজের থুতুনি ঠেকিয়ে গভীর স্বরে ফিসফিস করে বলল, তুমি কি জানো হার্মিংবার্ড, এভাবে মন খারাপ করে থাকলে আমার যেতে কষ্ট হবে। আমি জানি তুমি আমাকে অনেক মিস করবে, আর আমিও। কিন্তু আমার জন্য একবার হাসি মুখে বিদায় দাও, প্লিজ, একবার। ফিওনার বুকের ভেতর একটা অদ্ভুত ঝড় বইছে। কান্নাটা আটকানোর চেষ্টা করেও পারছে না। সে বলল, তোমার এতটুকুতে কি যায় আসে? তুমি তো যেতেই চাইছো প্রিন্স। আমি হাসি মুখে বিদায় দেই বা না দিই, তাতে কি কোনো পরিবর্তন হবে? জ্যাসপার আরেকটু শক্ত করে তাকে জড়িয়ে ধরল। তোমার হাসি আমার জন্য অনেক কিছু হার্মিংবার্ড। আমি যদি দেখি তুমি হ্যাপি আছো, তাহলে আমি শান্তিতে যেতে পারবো। প্লিজ আমাকে উপহারটা দাও। ফিওনা চোখের জল মুছে জ্যাসপারের দিকে ঘুরে তাকালো। তার মুখে এক টুকরো হাসি ফুটে উঠল, যদিও সেটা ভীষণ কষ্টে ঢাকা। এই নাও তোমার হাসি, খুশি তো? জ্যাসপার এক মুহূর্তের জন্য তাকিয়ে থাকলো, তারপর বলল, এটা যথেষ্ট নয়। তোমার হাসি যেন আমার স্মৃতিতে চিরকাল থেকে যাবে। আমি ফিরে আসার সময় যেন এটা মনে করতে পারি। এরপর সে ফিওনার কপালে আলতো করে চুমু খেলো। ধন্যবাদ হার্মিংবার্ড, তুমি আমাকে ভুলে যেও না। ফিওনা চোখ নামিয়ে ফিসফিস করে বলল, তুমি যদি আমাকে ভুলে যেতে না বলো, তবে কেন তুমি আমাকে ছেড়ে যাচ্ছ? জ্যাসপার কোনো উত্তর দিতে পারছে না, শুধুমাত্র তাকিয়ে আছে ব্যথাতুর দৃষ্টিতে। ফিওনার কণ্ঠ ভারী হয়ে উঠল, তার দুই চোখ ছলছল করছে, কিন্তু সে সেগুলো লুকাতে চাইল না। কাচের দেয়াল থেকে ঘুরে দাঁড়িয়ে জ্যাসপারের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আমার কাছের মানুষগুলো কেন সব সময় আমার কাছ থেকে হারিয়ে যায়? তারা কেন আমাকে একা করে দেয় বলো তো? জ্যাসপার কিছু বলতে গিয়েও থেমে গেল। তার চোখে এক ধরনের অপরাধবোধ খেলা করছিল। ফিওনা ধীরে ধীরে এগিয়ে এলো, তার কণ্ঠে কষ্টের এক অনুরণন, যা বাতাসকেও ভারী করে তুলেছে। প্রথমে বাবা মা চলে গেল আমাকে একা করে দিয়ে। আমি সেই কষ্ট বুকে নিয়ে এতটা বছর বেঁচেছিলাম। তারপর তুমি এলে আমার জীবনে। তোমাকে পাওয়ার পর সেই কষ্টটা কিছুটা মলিন হয়েছিল, কিন্তু এখন তুমিও চলে যাচ্ছ। আবার সেই পুরনো শূন্য জীবনে ফিরে যাব, যেখানে সবাই থাকবে, কিন্তু আমার ভালোবাসা থাকবে না। ফিওনার চোখ দিয়ে এবার অঝোর ধারায় জল পড়তে লাগলো। তার কণ্ঠ কেঁপে উঠল, তুমি জানো প্রিন্স, আমি আর পারবো না। আরেকবার সেই নিঃসঙ্গতার মুখোমুখি হওয়া আমার পক্ষে সম্ভব নয়। সবাই আমাকে ছেড়ে চলে যায় কেন? আমি কি এতটাই অসহ্য? জ্যাসপার এবার আর স্থির থাকতে পারল না। ফিওনার এই কষ্ট যেন তার বুকেও বিদ্ধ করল। সে দ্রুত এগিয়ে এসে ফিওনার হাত দুটো ধরে ফেলল। হার্মিংবার্ড, আমি জানি তুমি যা বলছো তা সত্যি, কিন্তু আমার এই যাওয়াটা তোমার থেকে দূরে যাওয়া নয়। আমি প্রতিটা মুহূর্ত তোমার সঙ্গেই থাকব, প্রতিটা নিঃশ্বাসে। আর এই কথা তোমাকে দিলাম, যত দ্রুত সম্ভব আমি ফিরে আসব,
শুধু তোমার জন্য। তুমি একা নাও, আমি তোমারই। সব সময় ছিলাম, আছি, থাকবো। ফিওনা জ্যাসপারের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারল তার কথাগুলো সৎ, কিন্তু সেই আশ্বাসেও তার বুকের ভারটা কিছুটা কমল না। ফিওনা জ্যাসপারের দিকে তাকিয়ে তার গভীর অলিভ গ্রিন চোখে চোখ রাখল, যেন তার মনের কথা পড়ার চেষ্টা করছে। তারপর ধীরে ধীরে তার গলা 2 হাতে জড়িয়ে ধরল। আচ্ছা প্রিন্স, যাওয়ার আগে অন্তত এমন কিছু করো যাতে আমি তোমাকে মিস করতে করতে শান্তিতে থাকতে পারি। জ্যাসপার ফিওনার কথায় মৃদু হাসল। সে বুঝতে পারল ফিওনার ইঙ্গিত কী। সে তার দিকে একটু ঝুঁকে বলল, তোমার ইঙ্গিত আমি বুঝতে পারছি হার্মিংবার্ড, কিন্তু আমি তোমাকে অসুস্থ করে যেতে চাই না। ফিওনা গলা চড়িয়ে বলল, তোমার কথায় মনে হয় যেন আমি একটা কাচের পুতুল। আমি এতটা দুর্বল নই। জ্যাসপার হেসে বলল, তুমি দুর্বল নও, তবে তুমি মানুষ। আর আমি ড্রাগন। তুমি জানো না, যদি আমি একটু বেশি আবেগপ্রবণ হয়ে যাই, তোমার শরীর সেটা সহ্য করতে পারবে না। ফিওনা একটু রাগ করে বলল, তাহলে তুমি যাও। তুমি শুধু কথা বলে যাওয়ার সময় কাটাচ্ছ। আমি যা বলেছি সেটা যদি করতে না পারো, তাহলে আমার আর কিচ্ছু চাই না। জ্যাসপার ফিওনার হাত ধরে নিজের কাছে টেনে নিল। ফিওনার মুখ তার মুখের কাছে এনে বলল, তুমি কি সত্যি ভেবেছ আমি তোমাকে কিছুই দিয়ে যাব না? ফিওনা তার কথা শুনে একটু অপ্রস্তুত হলো। তাহলে কি দিয়ে যাবে? জ্যাসপার তার ঠোঁট ফিওনার কানের কাছে এনে ফিসফিস করে বলল, তোমার ধৈর্য পরীক্ষা করছি হার্মিংবার্ড। যাওয়ার আগে তোমাকে এমন একটা স্মৃতি দিয়ে যাব যা ভেবে তুমি সারা জীবন অপেক্ষা করতে পারবে। এরপর সে হঠাৎ ফিওনাকে ধরে বিছানায় শুইয়ে দিল। ফিওনা চমকে উঠে বলল, তুমি করছো কি? জ্যাসপার তার উপর ঝুঁকে বলল, তোমার যা চাই সেটা দিতেই তো চাচ্ছি। তাদের চোখে মুখে এক ধরনের মিশ্র আবেগ, রাগ, ভালোবাসা আর খুনসুটি ছড়িয়ে পড়ল। জ্যাসপার তার নরম স্পর্শে ফিওনাকে আরও অপ্রস্তুত করে তুলল। কিন্তু যখন ফিওনা ভেবেছিল যে সে জিততে চলেছে, জ্যাসপার হেসে বলল, তোমার ইচ্ছেটা রেখে দিলাম আমার ফেরার পরের জন্য। ফিওনা হতভম্ব হয়ে বলল, তুমি তুমি আসলে একটা সাইকো ড্রাগন। জ্যাসপার মুচকি হেসে বলল, আর তুমি আমার প্রিয় হার্মিংবার্ড। সন্ধ্যার আকাশে গধূলির আলো মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লিভিং রুমে একটা আবছা মায়াবী পরিবেশ। ফিওনা সোফায় আধশোয়া হয়ে আছে, মাথাটা অ্যাকোয়ারার পায়ের ওপর। অ্যাকোয়ারা তার দীর্ঘ নীলচে ড্রাগন চুল নিয়ে ফিওনার মাথায় আলতোভাবে হাত বুলিয়ে দিচ্ছে, যেন তাকে শান্ত করার চেষ্টা করছে। ফিওনার গাল ভেজা কান্না থামার কোনো লক্ষণ নেই। অ্যাকোয়ারা গভীর সুরে বলল, ফিওনা, আমাদের চলে যেতে হচ্ছে, কিন্তু এর মানে এই নয় যে আমরা তোমাকে ভুলে যাব। আমাদের হৃদয়েও তোমার জন্য একটা জায়গা থাকবে। ফিওনা ফোপাতে ফোপাতে বলল, তোমরা সবাই চলে যাচ্ছ আমাকে ফেলে রেখে। আমি কিভাবে একা থাকব? জানো, আমি মাউন্টেন গ্লাস হাউসে আসার পরে যখন প্রথম অনেক বিষণ্ণ থাকতাম, তখন তুমি আসার পর আমি এতটাই হাসি খুশি ছিলাম যা আগে কখনোই হয়নি। অ্যাকোয়ারা তার নরম হাতে ফিওনার গাল স্পর্শ করে বলল, ফিওনা, আমরা ড্রাগনরা সহজে কাউকে কথা দেই না, কিন্তু যখন দেই তখন তা পবিত্র। আমি আসব, তোমার সাথে দেখা করতে ঠিকই আসব। পাশে বসা আলবিরা মৃদু হেসে বলল, তুমি জানো ফিওনা, আমরা পৃথিবী থেকে যতই দূরে যাই না কেন, তোমার জন্য আমাদের দরজা সব সময় খোলা থাকবে। আর জানো, আমি তোমার জন্য নতুন কোনো সুস্বাদু খাবার বানিয়ে আনবো ভেনাস থেকে। থারিনিয়াস একটু গম্ভীর গলায় যোগ করল, আমরা ড্রাগনরা প্রতিশ্রুতি রাখার জন্য পরিচিত, তাই ভেবো না, আমরা ঠিক আসব। আর তুমি চাইলেই আমরা আবার একসাথে হাসতে পারবো ফিওনা। ফিওনা তাদের কথা শুনেও কান্না থামাতে পারছে না। তার মনের ভেতর একটা ভারী শূন্যতা। অ্যাথিরিয়ন যে এতক্ষণ নীরব ছিল, হঠাৎই হাসি মুখে বলল, তুমি যদি সত্যি আমাদের মিস করো, তবে আমি তোমার জন্য ভেনাসের সবচেয়ে বিরল ফুল নিয়ে আসব। তবে সেই দিন তুমি আর কান্নাকাটি করো না।
ফিওনা একটু ম্লান হেসে বলল, তোমরা এভাবে কথা বলছো, কিন্তু জানি না আদৌ তোমরা আসবে কিনা। অ্যাকোয়ারা এবার একটু মুচকি হেসে বলল, তুমি আমাদের কথা বিশ্বাস করো ছোট্ট মানবী। তোমার এই কান্না দেখে মনে হচ্ছে তুমি আমাদের ছাড়াই সব কিছু হারিয়ে ফেলেছ। কিন্তু মনে রেখো, আমরা আবার একদিন একসাথে হব। ফিওনা চোখ মুছে একটু চুপ হয়ে গেল। লিভিং রুমের ভেতর এক ধরনের নীরবতা নেমে এলো। বাইরের গোধূলির আলো ম্লান হয়ে রাতের তারাগুলো স্পষ্ট হতে লাগলো। ফিওনার মনটা ধীরে ধীরে শান্ত হলেও তার চোখে একটা গভীর বেদনা স্পষ্ট। ড্রাগনদের এই শেষ সন্ধ্যা যেন সময়ের ঘূর্ণি তৈরি করেছে, যেখানে ফিওনার শূন্যতা আর ড্রাগনদের অমর প্রতিশ্রুতি একসাথে মিলে ভবিষ্যতের এক অদৃশ্য সেতু গড়ে তুলেছে। গভীর রাত। মাউন্টেন গ্লাস হাউসের ভেতরটা শান্ত, কিন্তু আবহাওয়ায় বিদায়ের একটা অদৃশ্য ভারী অনুভূতি। জ্যাসপার পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে নিজের শ্বাস প্রশ্বাস ঠিক করছে। দীর্ঘ এক সন্ধ্যার প্রস্তুতির পর ল্যাবের সব কিছু গুছিয়ে সে অবশেষে ফিওনাকে বিদায় দিতে এসেছে। ফিওনা মাউন্টেন গ্লাস হাউস থেকে বেরিয়ে এসেছে। তার চোখে লুকানো বিষণ্ণতা স্পষ্ট, কিন্তু মুখে একটা সামান্য হাসির চেষ্টা। তার গায়ে হালকা শীতের জ্যাকেট আর ছোট্ট ব্যাগ। সে জানে এই রাতটা অনেক কিছু বদলে দেবে। আলবিরা কাছে এসে ফিওনাকে জড়িয়ে ধরল। তার স্বর্ণকেশী চুল ফিওনার চুলের সঙ্গে মিশে গেল, আর সে মৃদুস্বরে বলল, নিজেকে ভালো রেখো। তুমি জানো আমাদের প্রতিশ্রুতি অটুট, আমরা একদিন আবার দেখা করব। অ্যাকোয়ারা এসে মাথায় হাত বুলিয়ে দিল ফিওনার। তার চোখে মায়ার ছায়া। তোমার কান্না আমি দেখতে চাই না। শক্ত থাকো ফিওনা। আমার সঙ্গে আবার দেখা করার জন্য শুধু আমাকে মনে মনে মিস করবে, তাহলেই আমি চলে আসব। অ্যাথেরিয়ন আর থারিনিয়াস একটু দূরে দাঁড়িয়েছিল। অ্যাথেরিয়ন এগিয়ে এসে ফিওনার দিকে হাত বাড়ালো। ফিওনা হালকা হ্যান্ডশেক করলো আর মৃদু হাসল। অ্যাথেরিয়ন তখন কোমল কণ্ঠে বলল, তুমি জানো তোমার কথা আমার সব সময় মনে থাকবে। আমাদের আবার দেখা হবে, এটাই তো চক্রের নিয়ম। থারিনিয়াস মৃদু হেসে বলল, তোমার কোমলতার সাহসিকতা আমাকে মুগ্ধ করেছে, কারণ একজন মানবী হয়ে এতগুলো ড্রাগনের মাঝে থাকাটা কম সাহসিকতার না। তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমার মনে থাকবে। জ্যাসপার ফিওনাকে ইশারা করল তার পিঠে চড়তে। তারপর ফিওনা জ্যাসপারের দিকে এগিয়ে গেল। ফিওনা জ্যাসপারের পেছন থেকে তার গলা জড়িয়ে ধরল। জ্যাসপার ফিওনার দিকে তাকালো, তার চোখে এক অদ্ভুত মায়া। তৈরি তো? ফিওনা মাথা নেড়ে সায় দিল। এক মুহূর্তে জ্যাসপার তার ড্রাগন রূপ ধারণ করল। বিশাল ডানা ছড়িয়ে আকাশ আলোকিত করল। তার আগুনের মতো চোখে দৃঢ় সংকল্প। ফিওনা ধীরে ধীরে তার পিঠে ভালোভাবে চললাম, বলল জ্যাসপার। তারপর বিশাল ডানা মেলে আকাশে উড়াল দিল। গভীর রাতের আকাশে ড্রাগনের ছায়া ছড়িয়ে পড়ল। তারা মহাসাগরের উপর দিয়ে উড়ে যেতে লাগল। ফিওনা পেছনে তাকিয়ে দেখল মাউন্টেন গ্লাস হাউস ক্রমশই ছোট হয়ে আসছে। তার চোখে পানি জমে উঠল, কিন্তু সে জ্যাসপারের পিঠ আঁকড়ে ধরল। আকাশে তারা ছড়ানো, নিচে সাগরের ঢেউয়ের শব্দ। এই বিদায় যেন এক নতুন অধ্যায়ের শুরু। রাতের আকাশে ড্রাগনের ডানার আওয়াজ থেমে গেছে। চড়াই উতরাই পেরিয়ে জ্যাসপার ধীরে ধীরে চীনের পাহাড়ের নির্জন এক প্রান্তে নেমে এলো। চারপাশে নিস্তব্ধতা, বাতাসে মৃদু শব্দ আর পাথরের উপর ড্রাগনের শক্ত পদক্ষেপ ছাড়া আর কিছুই শোনা যায় না। জ্যাসপার তার ড্রাগন রূপ থেকে ধীরে ধীরে মানব রূপে ফিরে এলো। ফিওনা পাহাড়ের পাথুরে জমিতে দাঁড়িয়ে নিঃশব্দে চারপাশের দৃশ্য দেখছে। জ্যাসপার তার দিকে তাকিয়ে বলল, আরও একটু পথ, নেমে আসো। পাহাড়ের ঢাল বেয়ে তারা নিচে নামতে শুরু করলো। মাটির কাছাকাছি এসে জ্যাসপার একটা পুরনো গ্যারেজের দিকে ইশারা করলো। এটাই আমার গ্যারেজ। পৃথিবীতে চলাচলের জন্য কয়েকটা জায়গায় গাড়ি রেখেছি। গ্যারেজের দরজা খুলতেই পুরনো কিন্তু বেশ শক্তিশালী একটা কালো গাড়ি সামনে দেখা গেল।
গাড়ির গ্লাসগুলো টিন্টেড, যেন বাইরের কেউ সহজে ভেতরটা দেখতে না পায়। জ্যাসপার তার ঠান্ডা মেজাজে বলল, এই গাড়ি ঠিক আছে, চলো বাড়ি পৌঁছে দিই। গাড়ির ড্রাইভিং সিটে উঠে বসলো জ্যাসপার। ফিওনা কোনো কথা না বলে ধীরে ধীরে পাশের সিটে বসলো। তার চোখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। যাত্রা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। জ্যাসপার ইঞ্জিন চালু করলো। গাড়ির গর্জন পাহাড়ের নীরবতাকে ভেঙে দিল। গন্তব্য চীনের বেইজিং। ফিওনার বাড়ি। রাস্তার আলো গাড়ির কাছে প্রতিফলিত হচ্ছে। ফিওনা জানালার বাইরে তাকিয়ে আছে নীরব। পাহাড়ের আঁকাবাঁকা পথ থেকে গাড়ি ক্রমশ সমতলে নেমে আসছে। জ্যাসপারও কিছুই বলছে না, কিন্তু তার চোখ মাঝে মাঝে ফিওনার দিকে চলে যায়। গাড়ির ভেতর নীরবতা যেন কথার চেয়ে বেশি কিছু বলে দিচ্ছে। তাদের গন্তব্য কাছে আসছে, আর ফিওনার বুকের ভেতর একটা ভারী চাপ অনুভব হচ্ছে। জ্যাসপার জানে এই মুহূর্তটা তাদের জন্য কঠিন, কিন্তু তার মুখে একটাই দৃঢ় প্রতিজ্ঞার ছাপ, আমি ফিরে আসব। অবশেষে গাড়ি এসে থামল ফিওনার বাড়ি থেকে কয়েক গজ দূরে। চারপাশ নীরব, যেন রাতের স্তব্ধতা তাদের বিদায়ের গোপন সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। রাস্তার ল্যাম্পপোস্টের ম্লান আলোয় ফিওনার চোখে অশ্রু ঝিলমিল করছে। জ্যাসপার গাড়ি থেকে নামল। তার পেছনেই ধীরে ধীরে ফিওনা, কিন্তু কিছু না বলে ফিওনা অভিমানী মুখে বাড়ির দিকে হাঁটা শুরু করল। জ্যাসপার কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর দৃঢ় এক সিদ্ধান্তে ফিওনার হাত ধরে একটানে তাকে নিজের দিকে টেনে নিল। ফিওনা কোনো কিছু বুঝে ওঠার আগেই জ্যাসপারের শক্ত বুকে গিয়ে আছড়ে পড়ল। তার দেহ কাঁপছে, আর সে হঠাৎ করেই অঝরে কাঁদতে শুরু করলো। তুমি আমাকে একা ফেলে চলে যাচ্ছ। ফিওনার গলা কাঁপছে। শব্দগুলো এক একটা ধারালো ছুরির মতো জ্যাসপারের হৃদয়ে বিচ্ছে। জ্যাসপার ফিওনার মুখের দিকে তাকালো। তার চোখে কষ্ট, ভালোবাসা আর অপরাধবোধের মিশ্রণ। ফিওনার কাঁধ ধরে তাকে কাছে টেনে নিয়ে বলল, হার্মিংবার্ড, আমি জানি এটা তোমার জন্য কষ্টকর, কিন্তু এটা আমারও জন্য সহজ নয়। আমি প্রতিটা মুহূর্ত তোমাকে মিস করব। ফিওনা চিৎকার করে বলল, তাহলে যেও না, আমাকে আরেকবার একা করে দিও না, আমি আর পারবো না। জ্যাসপার তার দুই হাত দিয়ে ফিওনার মুখটা তুলল। তার চোখে গভীর এক প্রতিজ্ঞার ছাপ। আমি ফিরে আসবো হার্মিংবার্ড। তুমি আমার কাছে যা তা কোনো কিছুতেই হারাতে দেব না। আমি প্রমিস করছি, খুব তাড়াতাড়ি আবার তোমার কাছে থাকবো, কিন্তু আজ আমাকে যেতে দাও। ফিওনা অসহায়ভাবে জ্যাসপারের বুকের সাথে মাথা ঠেকিয়ে কেঁদে চলল। জ্যাসপার তার চুলে হাত বুলিয়ে ফিসফিস করে বলল, তোমার জন্যই আমি বেঁচে থাকবো। অপেক্ষা করো হার্মিংবার্ড, আমি ফিরে আসব। জ্যাসপার যদি ড্রাগন না হয়ে শুধুই মানব হতো, এই মুহূর্তে হয়তো সে নিজেও ফিওনার মতোই অঝরে কেঁদে ফেলত। কিন্তু ড্রাগন হওয়ায় তার আবেগ প্রকাশের উপায়টা ভিন্ন। তবুও তার হৃদয়টা যেন ধীরে ধীরে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। বুকের ভেতর একটা অদৃশ্য চাপা যন্ত্রণা তাকে গ্রাস করছে। প্রতিটা পদক্ষেপের সাথে মনে হচ্ছে সে যেন নিজের আত্মাকে ছেড়ে যাচ্ছিল। ফিওনার কাঁদো কাঁদো মুখ, সেই অসহায়তার সবকিছুই তার চোখে বারবার ভেসে উঠছে। কিন্তু ড্রাগন রাজকুমার হওয়ার কারণেই সে দুর্বলতা দেখাতে পারে না। নিজের যন্ত্রণাটা গোপন করে কঠিন মুখে পেছন ফিরে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে মনে পড়ছে ফিওনার মুখের প্রতিটা ভাঁজ, তার হাসি, তার অভিমান। নিজের সাথে লড়াই করতে করতে জ্যাসপার আকাশের দিকে তাকালো। এক মুহূর্তের জন্য মনে হলো যদি সব কিছু ছেড়ে ফিওনার পাশেই থাকতে পারত। কিন্তু ফিওনার চোখে তখনও প্রশ্ন, জ্যাসপার কি সত্যিই ফিরে আসবে? কয়েক হাত দূরে যাওয়ার পর আচমকা সে দাঁড়িয়ে পড়ল। জ্যাসপারের পা থেমে যাওয়ার পর যেন পুরো পৃথিবী থমকে গেল। চারপাশে নিস্তব্ধতা, রাতের নীরবতা, আর ফিওনার অসহায় দৃষ্টি, সবকিছু একসাথে মিলে যেন জ্যাসপারের হৃদয়ের ভেতর স্রোতের মতো বয়ে গেল। ধীরে ধীরে সে ঘুরে দাঁড়ালো। ফিওনার মুখে এমন এক ব্যথার ছাপ ছিল যা ভেদ করে যাচ্ছিল জ্যাসপারের সমস্ত প্রতিরোধ। তার চোখের জল, ঠোঁটের কাঁপুনি, সবকিছু জ্যাসপারকে ভেতর থেকে গুঁড়িয়ে দিচ্ছিল। কোনো কিছু না ভেবেই সে এক দৌড়ে ফিওনার কাছে ছুটে এলো।
ফিওনা এক মুহূর্তের জন্য কিছু বুঝে উঠতে পারল না। জ্যাসপার তাকে এমন শক্তভাবে জাপটে ধরল যে ফিওনা নিজের ভারসাম্য হারিয়ে ফেলল। কিন্তু জ্যাসপারের শক্ত বাহুর বাঁধনে সে নিরাপদ আর অসহায় হয়ে পড়ল। জ্যাসপার কোনো কথা বলল না, ফিওনার মুখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে ফিওনার ঠোঁটজোড়া আঁকড়ে ধরল। চুম্বনে যেন সমস্ত আবেগ, সমস্ত যন্ত্রণা আর ভালোবাসা ঢেলে দিল। ফিওনা শুরুর দিকে অবাক হলেও পর মুহূর্তেই সেই চুম্বনে নিজেকে সঁপে দিল। সময় যেন থেমে গিয়েছিল। এই শেষবারের মতো চুম্বনে জ্যাসপার নিজের সমস্ত অস্তিত্ব ফিওনার মধ্যে রেখে দিতে চাইল, যেন এই মুহূর্তটুকুই হয়ে উঠুক চিরকালীন, যা তাদের দুজনকে বেঁধে রাখবে। যে দূরত্বই আসুক, এই স্মৃতি তাদের আলাদা হতে দেবে না। কতক্ষণ কেটে গেল কেউ জানে না। অবশেষে জ্যাসপার ধীরে ধীরে চুম্বন ভেঙে দিল। ফিওনার মুখে হাত রেখে গভীরভাবে তাকিয়ে বলল, তোমার থেকে দূরে যাওয়া আমার জীবনের সবচেয়ে কঠিন কাজ, কিন্তু এই স্মৃতি, এই মুহূর্ত, এটাই আমাকে বাঁচিয়ে রাখবে। জ্যাসপার তখন তার ওভারকোটের পকেট থেকে একটা ছোট্ট পারফিউমের কাচের বোতল বের করল। ফিওনার হাতে সেটি দিয়ে বলল, এই পারফিউমটা তোমার কাছে রাখো, এতে আমার ঘ্রাণ লেগে আছে। যখনই তুমি আমাকে মিস করবে এটা ব্যবহার করো, তুমি আমার অস্তিত্ব অনুভব করবে। ফিওনা বোতলটা হাতে নিয়ে অবাক হয়ে বলল, এটা তো তোমার প্রিয় পারফিউম, ভেনাসিয়ান পারফিউম। জ্যাসপার হালকা হাসি দিয়ে বলল, হ্যাঁ, আমার ঘ্রাণ তোমার সাথে থাকলে তুমি কখনোই একা অনুভব করবে না। ফিওনা বোতলটা শক্ত করে ধরে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর নিচু স্বরে বলল, আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না, এমন কিছু যেটাতে তুমিও আমার অস্তিত্ব অনুভব করতে পারবে। জ্যাসপার ফিওনার প্রশ্ন শুনে মৃদু হাসল। তার চোখে গভীর কোমলতা, যেন সে বুঝতে পারছে ফিওনার মনের গভীর কষ্ট। হার্মিংবার্ড, জ্যাসপার ফিসফিস করে বলল, তোমার অস্তিত্ব তো আমি প্রতিটা মুহূর্তেই অনুভব করি। তুমি যা কিছু বলো, যেভাবে হাঁটো, এমনকি তোমারই অভিমানী দৃষ্টিও, সবই আমার সাথে থাকবে। ফিওনা চুপ করে রইল কিছুক্ষণ ভেবে। তারপর হঠাৎ তার হাত থেকে একটা চিকন চেইনের ব্রেসলেট খুলে ফেলল। সেটা ছিল তার বাবা মার দেওয়া একটা ছোটবেলার বিশেষ উপহার, যেটা সে কখনোই খুলে রাখত না। ব্রেসলেটটা ছিল অ্যাডজাস্টেবল ব্রেসলেট, যেটা সব হাতেই পরা যায়। সে ব্রেসলেটটা জ্যাসপারের হাতে পরিয়ে দিয়ে বলল, এটা আমার সবচেয়ে প্রিয় জিনিস, আমি চাই তুমি এটা রাখো। এতে তোমার শুধু আমার নয়, আমার পরিবারের অংশটুকুও থাকবে। জ্যাসপার ব্রেসলেটের দিকে গভীরভাবে তাকালো। ফিওনার দেয়া এই উপহার যেন তার হৃদয়ে এক নতুন আবেগের ঝড় তুলল। সে ব্রেসলেটটায় আলতো চুমু খেয়ে বলল, এই ব্রেসলেট শুধু তোমার স্মৃতি নয়, আমার ভেনাসে থাকার একমাত্র সান্ত্বনাও হয়ে থাকবে। আমি প্রতিদিন এটা দেখব আর তোমাকে অনুভব করব। হার্মিংবার্ড, ধন্যবাদ তোমাকে, আমাকে নিজের এত মূল্যবান জিনিস উপহার দেওয়ার জন্য। তুমি আমাকে যা দিয়েছ তা মহাবিশ্বের কোনো উপহার দিয়ে মাপা সম্ভব নয়। এবার জ্যাসপার নিজের ওভারকোটের পকেট থেকে আরেকটা ছোট কাচের বোতল বের করল। বোতলটার গায়ে খোদাই করা নাম মাই হার্মিংবার্ড। ফিওনা বিস্ময়ে তাকিয়ে রইল। এটা? ফিওনা বিস্মিত কণ্ঠে বলল। জ্যাসপার হালকা হাসি দিয়ে বলল, এটা আমার নিজের তৈরি করা পারফিউম। জানো এটাতে কি আছে? ফিওনা কৌতূহলী চোখে তাকিয়ে রইল। জ্যাসপার কিছুক্ষণ থেমে বলল, সেদিন ল্যাবে তোমার রক্তের নমুনা নিয়েছিলাম, মনে আছে? কিন্তু রক্তের সাথে সাথে আমি তোমার হরমোনের তথ্য সংগ্রহ করেছিলাম। সেই হরমোন দিয়ে আমি পারফিউম বানিয়েছি। এটাতে শুধু তোমার ঘ্রাণ আছে। ফিওনার চোখ বড় বড় হয়ে গেল। তাহলে তুমি এটা ভেনাসে নিয়ে যাবে? জ্যাসপার মৃদু মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমার কাছে যখন তোমার অস্তিত্ব থাকবে, তখন আমি যত দূরেই থাকি না কেন তোমাকে অনুভব করতে পারবো। ফিওনা কিছুই বলতে পারল না। তার চোখে জল এসে পড়ল। ফিওনা আচমকা জ্যাসপারের গলা জড়িয়ে ধরল। তার মুখ ভরা অশ্রু, কিন্তু সে যেন সেই মুহূর্তে সমস্ত আবেগ উজাড় করে দিতে চায়।
একের পর এক চুমু দিয়ে চলল জ্যাসপারের গালে, চোখে, কপালে, অবশেষে ঠোঁটে। জ্যাসপার অবাক হয়ে প্রথমে স্থির দাঁড়িয়ে থাকলেও ধীরে ধীরে রেসপন্স করল। সেই চুম্বন যেন সময়ের জন্য থেমে থাকা এক গভীর মুহূর্ত। চুম্বন শেষে ফিওনা মৃদু হেসে দুঃসাহসীভাবে বলল, ক্যান আই হ্যাভ এ ডিপার টাচ? জ্যাসপার তার কথার গভীরতা বুঝতে পেরে নিঃশ্বাস ফেলে তার মুখটা ফিওনার দিকে একটু ঝুঁকালো। কোনো কথা না বলে সে ফিওনাকে শক্ত হাতে তুলে নিল। ধীরে ধীরে গাড়ির কাছে গিয়ে ফিওনাকে গাড়ির হুডের উপরে বসালো। সেই মুহূর্তে তাদের চোখে চোখ পড়ল। একদিকে গভীর প্রেম আর অন্যদিকে বিদায়ের বেদনা। গাড়ির হুডের উপরে বসা ফিওনাকে ধরে জ্যাসপার বলল, ইয়েস ইউ ক্যান, বিকজ আই অ্যাম অল ইয়োর্স, অনলি ইয়োর্স। জ্যাসপার আর কোনো কথা বলার প্রয়োজন মনে করল না। চারপাশে একবার ডানে বামে দ্রুত পর্যবেক্ষণ করল, যেন নিশ্চিত হতে চায় এই মুহূর্তটা কেবল তাদের দুজনের জন্য। তারপর আচমকাই ফিওনার উপর ঝাঁপিয়ে পড়ল। ফিওনা পেছনের দিকে হেলে পড়ল, গাড়ির হুডের উপর শুয়ে পড়ার মতো অবস্থায়। জ্যাসপার তার গভীর চোখে ফিওনাকে এক পলক দেখে নিয়ে গাল, ঠোঁট, গলা, ঘাড় সব জায়গায় নরম কিন্তু অধিকারী চুমু দিতে লাগল। মাঝে মধ্যে তার দাঁতগুলো মৃদু কামড় বসিয়ে যাচ্ছিল, যা ফিওনার শরীর জুড়ে এক ধরনের শিহরণ তৈরি করছিল। ফিওনার চোখ ধীরে ধীরে ভারী হয়ে এলো। সে নিজের ঘন নিঃশ্বাসকে সামলাতে পারছিল না। জ্যাসপারের প্রতি তার আবেগ যেন বাদ মানছে না। নিজের দুই হাত দিয়ে জ্যাসপারের ঘাড়ের চুল আঁকড়ে ধরল, যেন আর কোনোদিন তাকে ছাড়তে চায় না। চারপাশ নিস্তব্ধ, শুধুই তাদের গভীর আবেগের ঢেউ আর ঘন নিঃশ্বাসের শব্দ বাতাসে মিশে যাচ্ছে। জ্যাসপার যেন নিজের সমস্ত সংযম হারিয়ে ফেলেছে। তার প্রতিটা পদক্ষেপে উন্মাদনার ছাপ স্পষ্ট। ফিওনার টপসের গলার দিকের বাটনগুলো খুলতে সে হাত ব্যবহার করল না, বরং দাঁতের সাহায্যে একে একে খুলতে লাগলো। ফিওনা নিঃশ্বাস আটকে তার প্রতিক্রিয়া অনুভব করছিল, শরীর শিহরিত হচ্ছিল। জ্যাসপার তার কাজ শেষ করে কিছুক্ষণ থেমে গভীর নেশাভরা চোখে ফিওনার দিকে তাকালো, যেন তার প্রতিটা অনুভূতি বুঝতে চাইছে। তারপর কোনো দেরি না করে আবারও ফিওনার কাঁধে ও বুকে চুমুর বন্যা বইয়ে দিল। প্রতিটা চুম্বনে তার আবেগ, আকর্ষণ এবং গভীর ভালোবাসার প্রকাশ ঘটছিল। ফিওনার শরীরের প্রতিটা শিরা উপশিরায় যেন সেই উষ্ণ স্পর্শের কম্পন ছড়িয়ে পড়ছিল। ফিওনাও যেন নিজের ভেতরে সমস্ত বাধা ভেঙে দিয়েছে। জ্যাসপারের গলায় নরম ঠোঁট রেখে গভীর লাফ বাইট দিল, যেন নিজের উপস্থিতি তার উপর অমর করে রাখতে চায়। জ্যাসপারের শার্টটা হাতে টেনে ফাটিয়ে একদম খুলে ফেলল। তারপর ধীরে ধীরে জ্যাসপারের প্রশস্ত বুকে নিজের ঠোঁটে ছোঁয়া দিল। সেই উষ্ণ চুমু জ্যাসপারের গলা থেকে শুরু হয়ে ধীরে ধীরে নেমে এলো তার পেট পর্যন্ত। প্রতিটা স্পর্শ যেন তাদের ভেতরের টান আরও বাড়িয়ে তুলছিল। জ্যাসপার পুরোপুরি আবেশে ডুবে গিয়েছিল। চোখ বন্ধ করে ফিওনার প্রতিটা চুম্বনের প্রতিক্রিয়া অনুভব করছিল। এক হাত দিয়ে ফিওনার মাথার পেছনের চুল মুঠো করে ধরে রেখেছিল, যেন এই মুহূর্তে তাকে আরও কাছে টেনে আনতে পারে। এ এক আবেগময় মুহূর্ত, যেখানে শুধু ভালোবাসা আর আকর্ষণের উত্তাল স্রোত বইছিল। জ্যাসপারের শরীর উত্তেজনার তীব্র স্রোতে ভেসে যাচ্ছিল, তবুও সে বুঝতে পারল যে এই মুহূর্তে ফিওনার ক্ষতি হতে পারে। ফিসফিস করে বলল, হার্মিংবার্ড, আমি আমার কন্ট্রোল হারিয়েছি, প্লিজ আমাকে বাধা দাও। ফিওনা তার চোখে গভীর আকাঙ্ক্ষার ঝলক দেখিয়ে জবাব দিল, নো, আমি এটাই চাই। জ্যাসপার জানত ফিওনা এখন নিজের নিয়ন্ত্রণে নেই। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই সে কঠিন সিদ্ধান্ত নিল। হঠাৎ করে ফিওনার হাতে নিজের তীক্ষ্ণ দাঁত বসিয়ে কামড় দিল। ব্যথায় ফিওনা আর্তনাদ করে উঠল, হাত থেকে রক্ত বের হতে শুরু করল। তারপর জ্যাসপার নিজেও নিজের হাত কামড়ে রক্তাক্ত করল। ব্যথার তীব্রতা তাদের উভয়ের মধ্যে একটা ধাক্কা এনে দিল, যেন তাদের উত্তেজনা মুহূর্তেই থেমে যায়। জ্যাসপার ফিওনার চোখের দিকে তাকিয়ে বলল, তোমার ক্ষতি আমি কখনোই হতে দিতে পারি না, হার্মিংবার্ড। ফিওনা আহত হলেও জ্যাসপারের এই পদক্ষেপের অর্থ বুঝতে পারল। সে হতবাক হয়ে তাকিয়ে রইল।
একদিকে তার নিজের ব্যথা, আরেকদিকে জ্যাসপারের আত্মত্যাগ, সব কিছু যেন তার হৃদয়ে গভীর ছাপ ফেলল।